তাহলে যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ। ফার্স্ট ক্লাসে নর্মালি আমরা এসটিএমএল নিয়ে কথাবার্তা বলেছিলাম যে এসটিএমএল ইউজ করে কিভাবে একটা ওয়েব পেজের বেসিক স্ট্রাকচার তৈরি করা যায় আসলে। তাহলে আমাদের ওয়েব ডেভেলপমেন্টে আসলে দুইটা পার্ট ছিল, একটা ছিল ডিজাইন ফেজ আর একটা ছিল ডেভেলপমেন্ট ফেজ। ডিজাইন ফেজে আমরা নর্মালি একটা ওয়েব পেজের বেসিক স্ট্রাকচারটা কেমন হয় আসলে ওই জিনিসগুলো নিয়ে কাজ করি, আর ডেভেলপমেন্ট ফেজে আসলে ওটাকে অ্যাকচুয়ালি আমরা ফাংশনাল করি যাতে ডিফারেন্ট অপশন গুলো কাজ করে। তাহলে আমরা যা দেখছিলাম লাস্ট ক্লাসে তার একটা রেকর্ডিং ভিডিও আপনার ক্লাস রুমে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা ওখানে হয়তো দেখছেন অনেকে। তাহলে আমরা যদি জাস্ট একটু লাস্ট ক্লাসের টপিক গুলোকে একটু জাস্ট ওভারভিউ করি। প্রথমে আমার এখানে স্ক্রিনে বলা আছে লার্ন দ্য বেসিক স্ট্রাকচার অফ এসটিএমএল ডকুমেন্ট, এটা আমরা দেখেছিলাম। এটার ভিতরে আসলে কি ছিল যে একটা এসটিএমএল ডকুমেন্ট যখন আমরা তৈরি করি তখন আমাদের একটা বেসিক স্ট্রাকচার ফলো করতে হয়, যে আমাদের কিছু ট্যাগ ইউজ করতে হয় এসটিএমএল এর। তাহলে এই ট্যাগ গুলো কি ছিল, আমরা আসলে যে এসটিএমএল নামে একটা ট্যাগ ছিল, এই এসটিএমএল ট্যাগ দিয়ে আমরা আসলে স্টার্ট করতাম আমাদের। এবং আমরা জানতাম যে প্রত্যেকটা ট্যাগে আসলে দেখতাম যে আসলে একটা জোড়া থাকে, তাই না? একটা স্টার্টিং ট্যাগ থাকে যেটা দিয়ে আমরা স্টার্ট করি ওই ট্যাগটাকে, আর একটা ছিল এন্ডিং ট্যাগ। তাহলে স্টার্ট ট্যাগের ক্ষেত্রে আমরা নর্মালি লিখতাম এরকম এসটিএমএল বা হেড, টাইটেল, বডি। আর এন্ডিং ট্যাগ বোঝানোর জন্য আমরা একটা স্ল্যাশ ইউজ করতাম, স্ল্যাশ দিয়ে এন্ডিং ট্যাগটা বোঝাইতাম। তাহলে আমাদের বেসিক স্ট্রাকচারে প্রথমে আমাদের এসটিএমএল কথাটা থাকতো, এবং এসটিএমএল এর ভিতরে বেসিকলি আমরা দুইটা পার্ট নিয়ে কথা বলেছিলাম। একটা ছিল হেড পার্ট থাকে এচটিএমএল এর, আর একটা হচ্ছে বডি পার্ট থাকে। হেড পার্ট নর্মালি কি করে, আমাদের উপরের দিকে যে ব্রাউজার যখন আমরা একটা দেখি, এই ব্রাউজারের উপরের দিকে একটা টাইটেল বার থাকে। আমরা যদি একটু আমার স্ক্রিনে খেয়াল করেন, উপরের দিকে যেই যে বারটা দেওয়া আছে, এখানে আমাদের এখানে কিছু ইনফরমেশন লেখা আছে, এটা একটা ইনফরমেশন, এখানে কিছু লেখা আছে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের আসলে টাইটেল বার। এই যে উপরে যে বারটা দেখতে পাচ্ছি ব্রাউজারে, এটা টাইটেল বার। এবং আমার এই টাইটেল বারে যদি আমি কোনো ইনফরমেশন দিতে চাই, ওই কথাটা আমাকে দিতে হবে এই টাইটেল নামের যেই ট্যাগটা আছে, টাইটেলের ভিতরে আমাকে ওই ট্যাগটা দিতে হয়। টাইটেলের ভিতরে যে ট্যাগটা দিব ওটাই আমার পেজের টাইটেলে শো করবে আসলে, যে আমি পেজের টাইটেলে কি দিতে চাই সেটাকে আমার টাইটেল ট্যাগ দিয়ে দিতে হবে। তাহলে টাইটেল ট্যাগটা আসলে থাকবে হচ্ছে হেড ট্যাগের ভিতরে। তাহলে হেডের ভিতরে নর্মালি যে ট্যাগগুলো রাখি সেগুলো আমরা আসলে আমাদের স্ক্রিনে দেখতে পাই না, শুধুমাত্র এই টাইটেলটাকেই দেখতে পাই, টাইটেল বারে। আর বাকি যে জিনিসগুলো থাকে মেটা ট্যাগ বা ডিফারেন্ট টাইপ অফ লিঙ্ক ট্যাগ, এগুলোকে আমরা আসলে মানে ফিজিক্যালি দেখতে পাই না, এগুলো আসলে ইন্টারনালি কাজ করে ভিতরে। এরপরে যে ট্যাগটা আমরা ইউজ করি সেটা হচ্ছে বডি ট্যাগ। এবং এই বডি ট্যাগের ভিতরে যা কিছু থাকে এটাই আসলে আমরা স্ক্রিনে দেখতে পাই। তাহলে এই যে আমাদের স্ক্রিনে যেটা আমাদের এখন দেখতে পাচ্ছেন আপনারা, এই স্ক্রিনে যত কিছু দেখতে পাচ্ছি আমরা, এই যে একদম উপরের দিকে দেখেন ব্লু যে এরিয়াটা আছে, এখান থেকে শুরু করে টু ডু লিস্ট লেখা আছে, এবং একদম নিচে আমরা যদি দেখি যা কিছুই হোয়াইট টাইপের যে এরিয়ার ভিতরে যা কিছু লেখা দেখতে পাচ্ছি, এই পুরাটাই হচ্ছে আমাদের বডি এরিয়া। এই বডির ভিতরে আমরা কোথায় কি লিখতে চাই, কি দেখাইতে চাই, সেগুলো আমাকে এই এইচটিএমএল এর বডি ট্যাগের ভিতরে বলতে হয়। বডি ট্যাগের ভিতরে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ ইউজ করে বলে দেই যে আসলে আমরা কোথায় হেডিং রাখবো, কোথায় প্যারাগ্রাফ রাখবো, কোথায় লিস্ট তৈরি করবো, কোথায় ইমেজ রাখবো, এগুলোকে আমরা এই বডি ট্যাগে বলি। তো এই জিনিসগুলো নিয়ে গত ক্লাস আমরা কথা বলেছিলাম। এরপরে আমরা সেকেন্ড যেটা দেখেছিলাম যে কিছু ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম এইচটিএমএল এর, যেগুলো ছিল আসলে আমাদের এইচটিএমএল এ আসলে বডিতে আমরা কোন কোন ট্যাগ ইউজ করি। বডিতে যে ট্যাগ গুলো ইউজ করি তার ভিতরে একটা ট্যাগের নাম ছিল হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ গুলোর কাজ ছিল আসলে যে কোনো একটা হেডিং যখন আমি দিতে চাই তখন আমাদের হেডিং ট্যাগটা ইউজ করতে হয়। তাহলে এখানে আমরা H1 থেকে শুরু করে H6, এই যে ছয়টা ট্যাগ দেখছিলাম, তাহলে H1 ছিল সব থেকে বড় হেডিং, আর H6 ছিল সব থেকে ছোট হেডিং। তাহলে আমরা যদি হেডিং দিতে হয় সেক্ষেত্রে আমাদের এই ধরনের ট্যাগ ইউজ করতে হবে HTML এর ক্ষেত্রে। একইভাবে আমরা প্যারাগ্রাফ ট্যাগ দেখেছিলাম পি দিয়ে ইউজ করে। তাহলে প্যারাগ্রাফ আকারে যদি কোনো কিছু লিখতে চাই, আমি যে একটা ডকুমেন্টের ভিতরে আমরা মাল্টিপল প্যারা আকারে লিখবো, তখন ওই প্রত্যেকটা প্যারাকে আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে ক্লোজ করতাম, যে এটা একটা প্যারা বোঝানোর জন্য শুরুতে একটা পি ট্যাগ দিতাম, ভিতরে কিছু লেখা থাকতো, এবং লাস্টে একটা পি এর এন্ড করে দিতাম। নেক্সট আমরা ব্রেক নামে একটা ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম, ব্রেক, বিআর। এটা দিয়ে আসলে কি হয় যে কোনো একটা প্যারাগ্রাফের ভিতরে বা কোনো একটা লাইনে আমরা যদি চাই যে কোনো একটা অংশ কি করবে, পরবর্তী লাইনে চলে যাবে, মানে একটা লাইন কিন্তু আমরা ভাঙতে চাই। তো একটা লাইনে আমার অনেক কিছু লেখা আছে, বাট আমি চাচ্ছি ওই ওই জিনিসটাকে দুই লাইনে দেখতে চাই। তো সেক্ষেত্রে যেখান থেকে আমরা লাইনটাকে ব্রেক করতে চাই ওইখানে আমাদের এই বিআর ট্যাগটা ইউজ করতে হতো, বিআর, ব্রেক। নেক্সট আমরা টেক্সট ফরম্যাটিং এর কিছু ট্যাগ দেখেছিলাম, যেটা দিয়ে আমরা কোন একটা পার্টিকুলার টেক্সটকে বোল্ড করতে পারি। বি দিয়ে বোল্ড বোঝাচ্ছে যে মোটা করে দেখতে চাইলে আমরা বোল্ড ট্যাগ ইউজ করি।
ইটালিক ট্যাগ ইউজ করি যদি একটু বাঁকা করে দেখতে চাই, আন্ডারলাইন ট্যাগ ইউজ করতে পারি যদি কোনো একটা টেক্সটের নিচে আন্ডারলাইন দিতে চাই আমরা। একইভাবে সুপ বা সুপারস্ক্রিপ্ট যে ট্যাগটা ছিল এটা দিয়ে আমরা উপরের দিকে পাওয়ার লিখতে পারি, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে উপরে স্কোয়ার ছিল, স্কোয়ারটা লেখার জন্য আমরা এই সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করি। একইভাবে সাব নামে যে ট্যাগটা আছে এটা দিয়ে সাবস্ক্রিপ্ট ট্যাগ আমরা বলি এটাকে, যেটা দিয়ে আমরা নিচের দিকে কোনো কিছু বেজ লিখতে গেলে, যেমন আমি যদি বলি যে H2O, মানে যেটাকে আমরা পানির সংকেত বলি H2O, তাহলে নিচে নিচে যে টু লেখা আছে এই টুটাকে লিখতে গেলে আমাকে এই সাব ট্যাগ ইউজ করতে হবে। একইভাবে আমরা মার্ক ট্যাগ দেখেছিলাম যে কোনো একটা অংশ যদি মার্ক করতে চাই সেক্ষেত্রে মার্ক ট্যাগ ইউজ করতে পারি। ডেল ট্যাগ দিয়ে আমরা ডিলেট করতে পারি কোনো একটা লেখাকে, মানে মাঝখান থেকে কেটে দেওয়া দেখেছিলাম। এরপরে আমরা দেখেছিলাম হচ্ছে লিস্ট ট্যাগ লাস্ট ক্লাসে। এই লিস্ট ট্যাগের কাজ ছিল যে আমরা আসলে লিস্ট তৈরি করতে পারি HTML পেজে কিছু। এর ভিতরে একটা ছিল আনঅর্ডার লিস্ট, যেটাকে আমরা বলতাম ইউএল, আনঅর্ডার লিস্ট। তাহলে ইউএল দিয়ে বললে কি হবে, আসলে লিস্টের কোনো নাম্বারিং থাকবে না, জাস্ট আমাকে কিছু পয়েন্ট আকারে জিনিসপত্র দেখাবে। তাহলে আমরা ইউএল দিয়ে শুরু করি এবং ইউএল দিয়ে শেষ করি, মাঝখানে আমরা কিছু লিস্ট আইটেম বলি এলআই, এবং এলআই দিয়ে আমরা বলে দিই যে আইটেম গুলো কি হবে। একইভাবে এই সিম লিস্টটাকে যদি আমরা নাম্বার আকারে দেখতে চাই যাতে আমাকে সিরিয়াল নাম্বার দেখায়, সেক্ষেত্রে আমরা ইউএল এর পরিবর্তে ইউজ করতে পারি ওএল বা অর্ডার লিস্ট। এবং এখানেও চাইলে আমরা এলআই ইউজ করে বেশ কিছু আইটেম ইউজ করতে পারি। এবং এরপরে লাস্ট যে ট্যাগটা দেখেছিলাম লাস্ট ক্লাসে সেটার নাম ছিল ইমেজ ট্যাগ। এবং ইমেজ ট্যাগ দিয়ে আমরা আসলে আমাদের HTML পেজে কোনো একটা ইমেজ বা ছবিকে নিয়ে আসতে পারতাম। তাহলে এই জিনিসগুলোই আমরা আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে। আমি যদি আমার ফাইলটা একটু ওপেন করি, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, তাহলে লাস্ট ক্লাসে আমরা আমাদের ডেস্কটপে, আমার কম্পিউটারে আমি HTML নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম। HTML, এটার ভিতরে আমরা ওই যে index.html এই ফাইলটা তৈরি করেছিলাম, index.html। কারণ আমরা জানি যে HTML ফাইলগুলো যখন তৈরি করি তখন লাস্টে অবশ্যই ডট এইচটিএমএল এই এক্সটেনশনটা ইউজ করতে হয়, আদারওয়াইজ ফাইলটা রান করে না। তাহলে এটাকে যদি আমরা একটু ওপেন করে দেখি যে এর ভিতরে কি ধরনের কোড আছে, জাস্ট এটাকে আমরা ওপেন অথবা এডিট করে দেখতে পারি যে এখানে কি কোড ছিল। এই হচ্ছে এই পেজের কোড যেগুলো আমরা গত ক্লাসে প্র্যাকটিস করছিলাম। এটাগুলো এগুলো এরকম টাইপের কিছু কোড ইউজ করে। তো এখানে আমরা বলেছিলাম যে এখানে দেখেন হেড ট্যাগ ছিল, মেটা ট্যাগ যদিও আমরা দেখি নাই। হেড ট্যাগের ভিতরে আমরা টাইটেল ইউজ করেছিলাম। এই যে টাইটেলের কাজ ছিল কি, যে উপরের দিকে টাইটেল মানে কি দেখতে চাই সেটা এখানে বলে দিছিলাম যে টাইটেল, এই বেসিক ওয়েব প্রোগ্রামিং কোর্স, এটা আমাকে টাইটেল বারে দেখাবে। এরপরে বডি ট্যাগের ভিতরে আমরা একটা হেডিং ট্যাগ ইউজ করেছিলাম H1 ট্যাগ দিয়ে অথবা H2 ট্যাগ দিয়ে। এরপর আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করেছিলাম, ডিফারেন্ট টাইপ অফ ব্রেক লাইন ইউজ করেছিলাম, বিআর ট্যাগ, কোন একটা অংশ যদি আমরা ব্রেক করতে চাই সেক্ষেত্রে বিআর ট্যাগ ইউজ করেছিলাম। একইভাবে বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, এগুলো আমরা ইউজ করেছিলাম লাস্ট ক্লাসে। একইভাবে এই যে সুপার স্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্টের ট্যাগ গুলো ইউজ করেছিলাম। এবং ফাইনালি আমরা একটা ছবি অ্যাড করে দেখেছিলাম, এই যে এখানে ইমেজ অ্যাড করে দেখেছিলাম। ইমেজ ট্যাগ ইউজ করে ইমেজ সোর্স, আমাদের ইমেজের নাম কি হবে সেটা বলে দিয়েছিলাম এখানে। এবং ইমেজটার সাইজ আমরা বলতে পারতাম যে কতটুকু উইথ হবে ইমেজটার, অ্যাজ ওয়েল অ্যাজ কতটুকু হাইট হবে, এটা আমরা এখানে বলে দিতে পারতাম। এবং আমরা লিস্টের জন্য ইউএল এবং এলআই এই ট্যাগগুলো ইউজ করে আমরা আনঅর্ডার লিস্ট এবং এটাকে আমরা অর্ডার লিস্ট দিচ্ছিলাম। তাহলে আমরা এরপর থেকে আজকে দেখবো যে এই নতুন নতুন কমান্ড গুলো আছে আমরা HTML দিয়ে এগুলো আমরা প্র্যাকটিস করবো। তাহলে আমার HTML এর এই যে ইন্ডেক্স ফাইলটা ছিল এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। যদি এটার আউটপুটটা দেখতে চাই, আমরা এটার আউটপুট কি আসে তো দেখি যে এটার আউটপুট অ্যাকচুয়ালি কি ছিল আমাদের। আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম আপনাদের, ওটাই ছিল এটা যে আমরা এখানে এটাকে আপনাদের করতে বলছিলাম, যারা করছেন তারা তো হয়তো সাবমিট করছেন। আমাদের এটা ছিল আমাদের আসলে আউটপুট, যে আমাদের HTML টেক্সটটা দেখলাম আমরা, যেটার কোড ছিল ওই কোডের আউটপুট হচ্ছে এটা। উপরের দিকে টাইটেল বার আমরা দেখতে পাচ্ছি বেসিক ওয়েব প্রোগ্রামিং ওটা বলা আছে, এবং যদি অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট টাইপ অফ ট্যাগ ইউজ করে আমরা ডিফারেন্ট কাজগুলো দেখেছিলাম। এখানে লিস্ট তৈরি করা ছিল আমাদের, এবং লাস্টে একটা ছবি অ্যাড করেছিলাম। এটুকুই কাজ ছিল লাস্ট ক্লাসে আমার। ওকে, এখানে যারা আছেন লাস্ট ক্লাস করেছিলেন কজন বলেন তো একটু, লাস্ট ক্লাস থেকে করছিলেন আপনারা? জি স্যার। আচ্ছা, জি স্যার, আমি করছি। ওকে। তাহলে এটা কি প্র্যাকটিস করছেন বাসায়, মানে যারা একেবারে নতুন প্র্যাকটিস করছেন কিনা? জি স্যার, প্র্যাকটিস করছিলাম।
প্রোগ্রামিং বা কোডিং এর আপনার মেইন কাজ হচ্ছে এটাকে প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন পরবর্তীতে আপনি এই সিমিলার টাইপের আরো ডিজাইন যখন করবেন, কয়েকটা ডিজাইন করলে আপনার একটা ডিজাইন সেন্স চলে আসবে যে কিভাবে আমরা এটাকে করতে পারি। তাহলে অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে আমাদের মানে মেইন টার্গেট, যে আমরা যাই করি না কেন মনে হতে পারে যে খুব সিম্পল, এটা তো পারবোই, তারপর এটা প্র্যাকটিস করবো একবার বা দুইবার, যতবার আমাদের মানে ইচ্ছা হয়। মিনিমাম এক দুইবার প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে পরবর্তীতে আমরা নতুন যে টপিক গুলো দেখবো এগুলোকে আপনি খুব ইজিলি নিতে পারবেন। আর ধরো যদি জমায় রাখি সেখানে দেখা যাবে যে লাস্টে অনেকগুলো ক্লাস হয়ে যাওয়ার পরে দেখবেন যে আমরা হয়তো মনে হচ্ছে যে আমরা এখন আর সামনে আগাতে পারতেছি না। ওকে, তাহলে আমরা দেখবো আজকে যে জিনিসগুলো ওটা দেখার জন্য। তাহলে লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে এইচটিএমএল এ কাজ করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে একটা এডিটর লাগে যেখানে আমরা কোড লিখি, আর একটা ব্রাউজার লাগে যেখান থেকে আমরা কোডটাকে রান করে দেখি, তাই না? এডিটর অ্যাজ ওয়েল অ্যাজ ব্রাউজার, এই দুইটা জিনিস আমাকে লাগবে এইচটিএমএল নিয়ে কাজ করতে গেলে। এখন এডিটর হিসাবে লাস্ট ক্লাসে আমরা ইউজ করেছিলাম নোটপ্যাড এডিটর, তাই তো? যেটা ছিল কম্পিউটারের সব থেকে বেসিক একটা এডিটর, নোটপ্যাড এডিটর, এখানে আমরা কাজ করেছিলাম। বাট আজকে আমরা এর থেকে একটু অ্যাডভান্স একটা এডিটর নিয়ে কথা বলবো, যেটা দিয়ে কাজ করলে আমাদের মানে কোডিং জার্নিটা আর একটু ফাস্টার হবে, মানে আর একটু বেটার ওয়েতে আমরা কোড করতে পারবো নোটপ্যাড ইউজ না করে। তো সেই ক্ষেত্রে আমি যদি আমার গুগল ক্রোমে চলে যাই, ব্রাউজারে যাই, এখানে জাস্ট আমি যদি টাইপ করি ইএস কোড, ইএস কোড এটার নাম হয়তো অনেকে শুনতে পারেন, যারা কোডিং বা প্রোগ্রামিং এর সাথে ইউজ টু তারা হয়তো এটার নাম শুনছেন। ভিএস কোড মানে ভিজুয়াল স্টুডিও কোড নামে একটা এডিটর আছে, যেটা আসলে মাইক্রোসফটের। এটা ইউজ করে আমরা আসলে আমাদের যে কোডিং এর কাজগুলো আছে বা আমাদের যে টেক্সটের এডিটিং এর কাজগুলো আছে এগুলো করতে পারি। তার মানে এটা একটা আমাদের বলতে পারি যে এটা একটা কোড এডিটর, যেখানে আমরা আমাদের কোড গুলো লিখতে পারি। নোটপ্যাডে যেমন কোড লেখা যেত, এই ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোডেও সিমিলার ওয়েতে কোড লেখা যায়, তবে এটা অনেক বেশি ফিচার দেওয়া আছে এখানে এবং অনেক ইজিলি আমরা আসলে আমাদের কাজগুলো করতে পারি। আমরা দেখবো যে কিভাবে আসলে ইজিলি হয় নোটপ্যাডের তুলনায়। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি আমার ব্রাউজার থেকে ভিএস কোড গুগলে টাইপ করলাম, টাইপ করলে এই রকম আমাদের যে উইন্ডো চলে আসছে। এখানে এই যে প্রথমেই দেখতে পাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোড, কোড এডিটিং, রেডিফাইড, এগুলো অপশন দেখা যাচ্ছে আমাদের। এরপরে নিচের দিকে আমরা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি। আমি যদি ডাউনলোডে প্রেস করি এখান থেকে, সেক্ষেত্রে দেখবো যে আমাকে বেশ কিছু অপশন দেখাচ্ছে, যে আমি আসলে ডাউনলোড যে করব আমার আসলে পিসি কনফিগারেশন কি আমাকে বলতে বলতেছে। আমাকে পিসি কি উইন্ডোজ পিসি, তাহলে উইন্ডোজ পিসি হলে আমরা এখান থেকে ডাউনলোড করব। যদি আমাদের সেটা উইন্ডোজ পিসি না হয় ম্যাক হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাউনলোড করব। যদি আমাদের সেটা লিনাক্স হয় অথবা উবুন্টু হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাউনলোড করবো। তার মানে আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা সফটওয়্যার আমাকে ডাউনলোড করতে হবে। তাহলে আমরা বেসিক্যালি হয়তো যারা উইন্ডোজ ইউজ করি তারা এইখান থেকে ইউজ করবো। আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি, তাহলে আমি উইন্ডোজের এই অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করব। আপনারা যদি ডিফারেন্ট অপারেটিং সিস্টেম ইউজ করেন, সেক্ষেত্রে ম্যাক অথবা লিনাক্স এর জন্য এখান থেকে আপনার কনফিগার অনুসারে এটাকে ডাউনলোড করে নিতে হবে। আর আমি যদি এই যে ডাউনলোড বাটনে প্রেস করি, সেক্ষেত্রে কি হবে, এই ফাইলটা আমার ডাউনলোড হবে। অলরেডি এটা আমার ডাউনলোড করা আছে, ডাউনলোড করা খুব ডিফিকাল্ট কাজ না, জাস্ট এখানে ক্লিক করলেই ডাউনলোড করা শুরু হবে এবং একটা সার্টেন টাইম পরে ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমি যদি ক্লিক করে দেখি, দেখবেন আমাকে বলতেছে ডাউনলোড হবে, এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি। তাহলে যেহেতু এটা অলরেডি ডাউনলোড করা একবার আছে, তাহলে সুতরাং আমি আর ডাউনলোড করে এটা টাইম ওয়েস্ট করার দরকার নাই, তাহলে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে আপনারা ডাউনলোড করে নেবেন প্রথম কাজ। ডাউনলোড করার পরে দেখবেন আপনাদের যে ডাউনলোড ফোল্ডারটা আছে আমাদের, তাহলে আমি একটু ডাউনলোড ফোল্ডারে যদি আমার যাই, আমাদের সি ড্রাইভে যে ডাউনলোড ফোল্ডার আছে আমি দেখতে পাচ্ছেন মেবি স্ক্রিন, তাহলে আমি ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলে যতগুলো ফাইল আমরা ডাউনলোড করি তার ইনফরমেশন গুলো এখানে থাকে, যে আমি আসলে কোন কোন ফাইল ডাউনলোড করেছি। তাহলে আমাদের যেহেতু এইমাত্র আমি ভিএস কোড ডাউনলোড করেছিলাম এর আগে, দেখি এই যে ভিএস কোডের ফাইলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা। তাহলে আপনি যখন ডাউনলোড করবেন তখন এরকম একটা আপনি প্রোগ্রাম অ্যাপ্লিকেশন দেখবেন, যেটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে আমার। তাহলে আমাদের যখন ডাউনলোড করা হবে তখন আমরা এটা পাবো। তাহলে এটাকে ইনস্টল করাটাও খুব সিম্পল। আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক যদি করি, সেক্ষেত্রে আমাকে বলতেছে ইনস্টল করার জন্য ওকে দিব। তাহলে যেহেতু আমার এটা অলরেডি রান করতেছে, এই জন্য এটা ইনস্টল হচ্ছে না। আমি একটু আমার অফ করে নেই, কিন্তু এটা ওপেন আছে। তো আপনাদের ক্ষেত্রে যখন এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন, তখন এটা ডাউনলোড করার জন্য এই যে অপশন জিজ্ঞেস করতেছে। তাহলে এখানে কিছু এগ্রিমেন্ট দেওয়া আছে। আমরা জানি যে প্রত্যেকটা সফটওয়্যার যখন ডাউনলোড করি কিছু ওদের রেগুলেশন থাকে, এগুলোকে আমাকে এগ্রি করতে হয়। এগ্রি করলেই শুধু ডাউনলোড করতে দেয়, আদারওয়াইজ দেয় না। সেক্ষেত্রে অবশ্যই আমাকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট বলতে হবে, দেন নেক্সট করে দিব।
এরপরে এখানে অনেকগুলা অপশন বলা আছে, এগুলোকে নর্মালি নিচের অপশনটা টিক দেওয়া থাকে, আমরা এগুলো সবগুলো টিক দিয়ে দিতে পারি। এটার কাজ খুব সিম্পল জিনিস, একটা বলা আছে ডেস্কটপে একটা আইকন তৈরি হবে, দেন আমাদের যেই রাইট বাটনে ক্লিক করলে আমি একটা মেনু পাবো, অ্যাজ ওয়েল আস আমাদের এটা পাতে অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা মানে খুব সিম্পলি করতে পারি কি, সবগুলো টিক দিয়ে জাস্ট নেক্সট 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 করে গেলেই আমাদের ডাউনলোড হয়ে যাবে, আর কোনো কাজ নাই এখানে। জাস্ট অন্য অন্য সফটওয়্যার যেভাবে ডাউনলোড করেন মোবাইলে বা কম্পিউটারে, একই নিয়ম। জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবেন, এডিশনাল টাস্ক যেগুলো বলা আছে এগুলো সবগুলো টিক দিয়ে নেক্সট 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 করে গেলে একটা সময় ডাউনলোড শেষ হয়ে যাবে। তাহলে আমি ডাউনলোড করছি না, যেহেতু অলরেডি আমার ডাউনলোড করাই আছে, তাহলে আমি এটাকে অফ করে দিচ্ছি। তাহলে ডাউনলোড করতে বা ইনস্টল করতে বা আমাদের যে এই জিনিসটা কি সমস্যা হবে কারো? তো বলেন তো। না স্যার। ডাউনলোড করা এবং ইনস্টল করাটা খুব সিম্পল, যেহেতু আপনারা অনেক সফটওয়্যার ইনস্টল করেন, সেক্ষেত্রে এটা সমস্যা হওয়ার কোনো কারণ নেই। দেন আমি এটাকে ওপেন করে দেখি যেটা ওপেন করলে কি আসে। তাহলে আমাদের বলছিলাম যে ডেস্কটপে একটা আইকন তৈরি হবে, দেখেন আমার ডেস্কটপ এই যে ভিজুয়াল স্টুডিও কোড নামে একটা আইকন দেখতে পাচ্ছি। তাহলে আমি এটাই হচ্ছে আমাদের যেটাকে ডাউনলোড করলাম সেটা। এখন আমি এটাকে ইউজ করব, ইউজ করার জন্য আমাদের যে এইচটিএমএল এর ফোল্ডারটা ছিল ডেস্কটপে, তাহলে আমি যে কোনো জায়গা থেকে ওপেন করতে পারি। আমি যদি চাই যে এইচটিএমএল এর যে ফোল্ডারটা ছিল আমার ডেস্কটপে, এটার উপর যদি মাউসের রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন পাচ্ছে আমাদের ওপেন উইথ কোড। ওই যে আমরা অনেকগুলো টিক দিতে বলছিলাম, ওই টিকের কারণে আমাদের এখানে এটা চলে আসে। দেখেন রাইট ক্লিক করলে আমাদের যে লিস্টটা আসে, লিস্টের ভিতরে অটোমেটিক চলে আসছে ওপেন উইথ কোড। তার মানে আমি যদি এখানে ওপেন উইথ কোডে ক্লিক করি, তাহলে আমার এই ফোল্ডারটা ভিএস কোডের ভিতরে ওপেন হয়ে যাবে। তাহলে এখান থেকেও আপনি চাইলে করতে পারেন, অথবা ভিএস কোডটা ওপেন করার পরে আপনার ফোল্ডারটাকে আপনি দেখাই দিয়েও কাজ করতে পারেন, যে কোনো ভাবে করা যেতে পারে। তাহলে আমি এটা যদি করতে চাই, তাহলে আমি যেই ফোল্ডারটাকে ওপেন করবো জাস্ট তার উপরে রাইট ক্লিক করলাম, দেন ওপেন উইথ কোডে প্রেস করলাম। প্রেস করে দেখতে পাচ্ছি আমাদের যে ভিএস কোডের ভিতরে আমাদের যেই এইচটিএমএল এর ফোল্ডারে যত ফাইল ছিল সবগুলো এখন শো করতেছে। যেহেতু ইন্ডেক্স ফাইলটা আমাদের একটা ছিল, ইন্ডেক্স ফাইলটা কিন্তু আমার সামনে এখন দেখা যাচ্ছে, এটাই আমাদের ইন্ডেক্স ফাইল। তাহলে এটা একটা ওয়ে গেল, এভাবে আমরা করতে পারি। অথবা আমি যেটাকে ক্রস করে দিই, যে আমি এভাবে করবো না, আমি এটাকে এখান থেকে যে বাদ দিয়ে যাই, যে ওই যে ফাইল থেকে এটাকে ই করলাম, ক্লোজ ফোল্ডার করে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের নর্মালি যদি আমি ভিএস কোড ওপেনও করি, যেখানে ভিএস কোড ওপেন করি যে নর্মাল, ওপেন করার পর এখান থেকেও চাইলে এই যে ফাইল, ফাইল থেকে আমাদের ওপেন ফোল্ডার অপশন আছে, ওপেন ফোল্ডার, এখান থেকেও দেখাইতে পারি যে কোন ফোল্ডারটাকে আমি কাজ করতে চাই। তাহলে আমাদের ডেস্কটপের যে এইচটিএমএল ফোল্ডারটা ছিল এটাকে দেখে সিলেক্ট ফোল্ডার করে দিতে পারি। একই জিনিস হবে, একই জিনিস আমার কিন্তু এখানেও শো করতেছে। তাহলে যেভাবেই করেন, আপনাকে জাস্ট ভিএস কোডটাকে ইনস্টল করার পরে যেই ফোল্ডারটাকে আপনি ইউজ করতে চান, ওই ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করেও বলতে পারেন ওপেন উইথ ভিএস কোড, অথবা ভিএস কোড ওপেন করার পরেও আপনি ওপেন ফোল্ডার করে ওই ফোল্ডারটাকে ওপেন করে নিতে পারেন, সিমিলার অপশন। তাহলে আমাদের এইটা ওপেন হয়ে গেছে। এখন আমি এটাকে আউটপুট দেখবো, তাই না? তাহলে আউটপুট দেখার নিয়ম কি ছিল আমাদের, যে আমরা কোডটা লেখার পরে কি করি, সেভ করি, সেভ করে দেন ব্রাউজারে যে ওটাকে আমরা দেখি আউটপুটে কি আসে। বাট যেহেতু আমাদের ফাইলটা অলরেডি সেভ করাই আছে, লাস্ট ক্লাসের কাজ ছিল এটা, তাহলে আমরা ব্রাউজারে এটাকে দেখতে পারবো। এখন ব্রাউজারে দেখতে গেলে আমাদের একটা নিয়ম ছিল কি, যে আমাদের এই ফাইলটাকে প্রথমে সেভ করতে হয়, দেন একটা ব্রাউজারে এটাকে ওপেন করতে হয়। তো ওই কাজটাকেও আমরা আজকে একটু সিম্পল ওয়েতে করবো, যে আমাদের এখানে একবার সেভ করব, দেন আবার ব্রাউজারে যে ওটাকে ওপেন করবো, এত কাজ করব না। এই যে ভিএস কোড যেটা আছে, এটা ইউজ করার একটা সুবিধা হচ্ছে যে ভিএস কোডে আমরা এখান থেকেই সরাসরি আমি কি করতে পারি, ফাইলটাকে রান করতে পারি, যেটাকে বলে লাইভ সার্ভার। ভিএস কোডে একটা লাইভ সার্ভার অপশন আছে, যে আমি ওখানে ক্লিক করলে অটোমেটিক আমার ফাইলটা সে রান করে দেখাবে। তাহলে আমরা দেখি যে লাইভ সার্ভার কিভাবে কাজ করে। তাহলে যারা ভিএস কোড ইনস্টল করবেন তাদের লাইভ সার্ভারটা প্রথমে ইনস্টল করে নিতে হবে, এটা একটা এক্সটেনশন। আমার এখানে যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, বাট আপনাদের ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, জাস্ট এই যে একটু খেয়াল করেন, এইখানে বেশ কিছু আইকন দেখতে পাচ্ছি আমরা। এই আইকন গুলোর ভিতরে একদম লাস্ট যে আইকনটা দেখা যাচ্ছে, এই যেটা একটু মার্ক করেও দিই, এই যেটা দেখতে পাচ্ছি আমরা, এটার নাম হচ্ছে এক্সটেনশন। দেখা যাচ্ছে কি, একটু বলেন তো আমাকে। দেখতে জি পাচ্ছি? স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে এক্সটেনশনে যদি আমি প্রেস করি, এক্সটেনশনে প্রেস করলে আমাকে এখানে দেখেন একটা সার্চ বার আছে, যেখানে আমরা কি করব, কোনো একটা এক্সটেনশন যদি আমি ইনস্টল করতে চাই, এখানে লিখে সার্চ করলে ওটা চলে আসবে। তাহলে যেহেতু আমরা লাইভ সার্ভারটাকে ইনস্টল করতে চাই, তাহলে এখানে আমি লাইভ সার্ভার এই কথাটা লিখি, জাস্ট লাইভ কথা লিখলেই দেখবেন যে লাইভ রিলেটেড যত ইনফরমেশন আছে সব চলে আসছে। লাইভ দিয়ে যত কথা বলা আছে সব চলে আসছে, গুগলের মতো যখন আমরা কোনো একটা কিওয়ার্ড সার্চ করি ওই রিলেটেড যত কিছু আছে সব চলে আসে। তো যেহেতু আমাদের সার্ভারটার নাম ছিল লাইভ সার্ভার, যখন আমি লাইভ লিখলাম দেখেন উপরের দিকে এই যে লাইভ সার্ভার, এটা কিন্তু চলে আসছে।
তাহলে আমি লাইভ সার্ভারে প্রেস করব, প্রেস করলে আপনাদের ক্ষেত্রে এখানে কিন্তু আমার এখানে বলা আছে আনইনস্টল, যেহেতু অলরেডি আমার ইনস্টল করা আছে এই জন্য আনইনস্টল বাটন দেখা যাচ্ছে। বাট আপনাদের ক্ষেত্রে এখানে ইনস্টল অপশন দেওয়া থাকবে, তখন আপনি ইনস্টলে ক্লিক করবেন, লাইভ সার্ভার ইনস্টল হয়ে যাবে। জাস্ট এটুকুই কাজ। তাহলে ভিএস কোড ইনস্টল করার পরে আপনাকে কি করতে হবে, ভিএস কোড ওপেন করবেন, এক্সটেনশন অপশনে ক্লিক করবেন, এখান থেকে লাইভ সার্ভার এটাকে সার্চ করে এটাকে ইনস্টল করে নিবেন। এটুকু কাজ করে নিব আমরা। নেক্সট আমাদের কাজ হচ্ছে, এখন এটা যেহেতু আমার ইনস্টল করা আছে অলরেডি, এখন আমি কি করব, আমার যে ফাইলটা ছিল এই যে index.html, এটাকে আমি লাইভ সার্ভার ওপেন করব। লাইভ সার্ভার ওপেন করার জন্য একটা জিনিস হচ্ছে যে আমি চাইলে এই ফাইলের উপর রাইট ক্লিক করতে পারি। যে ফাইলটাকে আমি ওপেন করতে চাই তার উপরে মাউসের রাইট ক্লিক করলাম, দেখেন উপরেই অপশন দেওয়া আছে ওপেন উইথ লাইভ সার্ভার। ওপেন উইথ লাইভ সার্ভার এখানে প্রেস করে ওপেন করা যাবে। একটা শর্টকাট আছে, এটাও ইউজ করতে পারি, আপাতত শর্টকাট মনে রাখা দরকার নাই, জাস্ট ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করব। অথবা আমাদের একেবারে ডান পাশের কোনায়, একদম ডান পাশের কোনায় যদি আমরা একটু খেয়াল করি, এখানে গো লাইভ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। একদম ডান পাশের কোনায়, নিচের কোনায় গো লাইভ নামে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলেও লাইভ সার্ভারটা রান করবে। তাহলে যেটা খুশি আপনি করতে পারেন। আপনি চাইলে এখানে রাইট বাটন ক্লিক করেও করতে পারেন। তাহলে আমি রাইট বাটন ক্লিক করে দেখাচ্ছি যে এই যে ডেমোর উপর রাইট বাটন ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার এখানে প্রেস করলাম। প্রেস করলে দেখেন আমার এই যে ফাইলটা, এটা সার্ভারে অটোমেটিক রান করে আমাকে একটা ব্রাউজারে কিন্তু আউটপুট দেখাচ্ছে। যেমন আমাকে কিন্তু আলাদাভাবে ব্রাউজার ওপেন করে যাওয়া লাগে নাই, জাস্ট আমি ওপেন উইথ লাইভ সার্ভার করলাম, এটা কিন্তু আমার আউটপুট দেখাচ্ছে যে এটা আমার আউটপুট। দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এটা আমরা আউটপুট দেখতে পেলাম। এখন আমরা আরো একটু অ্যাডভান্স কাজ করবো যাতে আমাদের আরো ইজিলি আমরা আউটপুট গুলো নিয়ে ম্যানেজ করতে পারি। এখন আমি চাচ্ছি যে এই যে কোড, যেটা আমরা এখানে আমাদের HTML এর যে কোডটা ছিল নর্মালি, যেটাকে অফ করে দিই, যে আমাদের যে কোডটা ছিল, আমাদের একটা ছিল কোড, আর একটা হচ্ছে কোডের রেসপেক্টে আমরা দেখলাম এটা হচ্ছে আমার আউটপুট। দুই জিনিস, একটা হচ্ছে কোড, এটা আমরা লিখছিলাম প্রথমে HTML এ, এবং সেই রেসপেক্টে আমাকে এই আউটপুটটা আসছে। এখন আমি চাই দুইটা সাইড বাই সাইড থাকবে, যে আমি এখানে কোডে যে কোনো চেঞ্জ করব, করে যখনই কোডটাকে সেভ করব অটোমেটিক আমি আপডেটটা আমার পাশেই দেখতে পাবো। তার মানে এই দুইটা উইন্ডোকে আমি পাশাপাশি রাখতে চাই, যাতে আমাকে কি করতে হয় না, যে আমাকে আবার প্রত্যেকবার ওই যে লাইভ সার্ভার করে করে অথবা যে না দেখতে হয়। তাহলে আমি এই দুইটাকে পাশাপাশি দেখতে চাই, সেক্ষেত্রে কি করবো আসলে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভিএস কোড আরেকটা ফ্যাসিলিটি প্রোভাইড করে, যেটা হচ্ছে ভিএস কোডের সাথেই, যে ভিএস কোড যেটা আমরা ইউজ করছি ওটার সাথেই একটা ব্রাউজার ইন্টিগ্রেটেড ভাবে দেওয়া আছে। তার মানে আলাদা কোনো ব্রাউজার আমাকে ইউজ করার দরকার নেই। তাহলে আমার এখানে যে ব্রাউজার ওপেন হয়েছে এটা কিন্তু আলাদা একটা ব্রাউজার, যেটা আমার কম্পিউটার ইনস্টল করা ছিল, এই জন্য এটা ওপেন হয়েছে। বাই ডিফল্ট এটা দেওয়া ছিল, ওই জন্য এটা চলে আসছে। আপনাদের যাতে ক্রোম দেওয়া থাকবে বাই ডিফল্ট ব্রাউজার হিসেবে, ওইটাকে রান করবে। বাট আমি এটা ইউজ করব না, আমাদের এই ভিএস কোডের সাথে একটা ব্রাউজার অটোমেটিক এই কোম্পানি দিয়ে দিচ্ছে, আমরা ওটাকে ইউজ করবো। তাহলে ওটা যদি ইউজ করতে চাই তাহলে কিভাবে করবো? তাহলে ওটা ইউজ করতে চাইলে আমাকে কিবোর্ডের কন্ট্রোল শিফট চেপে ধরে পি চাপতে হবে। থেকে কন্ট্রোল এবং শিফট এই দুইটাকে চেপে ধরে পি চাপবো, তাহলে আমাদের একটা কমান্ড উইন্ডো আসবে এখানে। এই যে এখানে একটা কমান্ড উইন্ডো আসছে, এইখানে আমাকে কি করতে হবে, আমাদের যেই অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা পাবো কোথায় আমি? তাহলে আমাদের এই যে প্রথমেই যেটা আমি লাইভ সার্ভার দিয়ে ওপেন করেছিলাম, যখন দেখবেন যে এইখানে একটা অ্যাড্রেস আছে। আমরা জানি যে যখন একটা ওয়েব পেজ রান করে তার একটা অ্যাড্রেস থাকে, এই যেখানে দেখতে পাচ্ছেন 127.0.0.1 ক্লোন দিয়ে 5500/index.html। তাহলে এটা কি করছে, আমার কম্পিউটারটাকে সে একটা সার্ভার হিসাবে ইউজ করছে এবং এই ইন্ডেক্স ফাইলটাকে সে রান করছে। তাহলে আমি এই যে অ্যাড্রেসটা আছে এটাকে কপি করে নিয়ে যাবো। জাস্ট এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে কপি করলাম। কপি করার পর এটাকে মিনিমাইজ করে দিই, অফ করে দিই, সমস্যা নেই। এখন আমি এটাকে এই যে অ্যাড্রেসটাকে কি করব, এইখানে যে ব্রাউজারটা আছে এই ভিএস কোডের সাথে ওকে দিয়ে দিব। তাহলে ওর কাছে যাবো কি হবে, আমাকে কিবোর্ডের কন্ট্রোল শিফট চেপে ধরে চাপতে হবে পি। কন্ট্রোল শিফট চাপার পরে যখন পি চাপতেছি তখন দেখেন আমাদের যেই উপরের দিকে একটা অপশন মেবি দেখতে পাচ্ছেন, আমি আবার দেখতেছি কন্ট্রোল উপরে কিছু দেখা যাচ্ছে, উপরে ছোট্ট একটা বারের মতো দেখা যাচ্ছে, এই যে এখানে সার্চ বারের মতো, এখানে এখানে উপরের দিকে লেখা আছে আমার এখানে সিম্পল ব্রাউজার শো। দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে বলে, সিম্পল ব্রাউজার শো। আচ্ছা, পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা আসলো কিভাবে? আমরা
কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরলাম, শিফট চেপে ধরলাম এবং পি বাটনে প্রেস করলাম। দেন আমাদের এই যে সিম্পল ব্রাউজার শো যেটা আসছে, আমি জাস্ট এটাকে এই সিম্পল ব্রাউজার শো এর উপরে ক্লিক করলাম। ক্লিক করলে উপরের দিকে দেখেন অ্যাড্রেস দেওয়ার মতো একটা অপশন চলে আসছে, https/example.com। এইখানে আমাদের যেই অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসছিলাম ওই অ্যাড্রেসটাকে আমরা পেস্ট করে দিব। তাহলে আমার এখানে যেহেতু চলে গেছে, আমি আবার নিয়ে আসি, দেন আবার কাজ করি। নিয়ে আসলাম সিম্পল ব্রাউজার শো, এখানে গেলাম এবং এইখানে এসে আবার অ্যাড্রেসটাকে আমি পেস্ট করে দিলাম। এটুকু করার পরে যখন আমি কিবোর্ডের এন্টার বাটনে প্রেস করব, তখন দেখেন এখানেই আমাদের ব্রাউজার একটা ওপেন হয়েছে, সিম্পল ব্রাউজার, এই যে আউটপুটটা শো করতেছে। এটুকু কি বুঝছেন? প্রসেসটা কি বুঝছেন কিভাবে নিয়ে আসলাম? জি স্যার। সিম্পল ব্রাউজারে চলে আসার পরে এখন আমার তো এই দুইটা পাশাপাশি আসছে, আমি চাই যে দুইটা মানে এই যে পুরা উইন্ডোটার দুই একটা পার্ট থাকবে হচ্ছে কোড, আর আর ডান পাশে থাকবে তার আউটপুট। এটা করার জন্য আমি সিম্পল ব্রাউজার যে লেখা আছে উপরের দিকে তার উপরে মাউস নিয়ে আমি কি করতেছি, এখানে স্প্লিট রাইট নামে একটা অপশন আছে, স্প্লিট রাইট। এটা করলে এটা স্প্লিট হয়ে গেছে, মানে এটা রাইট সাইডে ফাঁকা একটা জায়গা চলে আসছে। দেন আমি এই সিম্পল ব্রাউজারের এই লেখার উপরে মাউস নিয়ে ধরে এটাকে টেনে একদম এই ডান দিকের ফাঁকা জায়গায় নিয়ে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছি দুইটা পাশাপাশি আসছে, বাট এই পাশে মানে কালো জায়গা আরো রয়ে গেছে। তাহলে কালো জায়গা আমাদের দরকার নেই, তাহলে এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু আমরা দুইটাকে পাশাপাশি সাইড বাই সাইড দেখতে পাচ্ছি। আমি যদি এই পাশটাকে একটু মিনিমাইজ করে নিই, তাহলে এখন দেখেন আমি কিন্তু কোড এবং আমার আউটপুট দুইটাকে পাশাপাশি দেখতে পাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখন আমি এই যে কিছু চেঞ্জ করে দেখি আসলে আমাদের এখানে চেঞ্জটা দেখায় কিনা। যেমন আমার এই যে উপরে ওয়েলকাম টু মাই ফার্স্ট HTML ওয়েব পেজ, এটা ছিল আমাদের হেডিং ওয়ানের ভিতরে লেখা। এই যে একটু দেখি বাম দিকে হেডিং ওয়ানে লেখা আছে ওয়েলকাম টু মাই ফার্স্ট HTML ওয়েবসাইট। তাহলে আমি যদি এটাকে চেঞ্জ করি যে ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস, যেহেতু এটা আমাদের সেকেন্ড ক্লাস, আমি যদি দেখে দিই যে ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস দেখে আমি জাস্ট সেভ করলাম। তাহলে সেভ করার জন্য আমরা জানি কিবোর্ড থেকেও সেভ করা যায়, কন্ট্রোল+S প্রেস করে, অথবা ফাইল থেকেও সেভ করা যায়। তাহলে আমি কিবোর্ডে যদি কন্ট্রোল+S প্রেস করি, দেখেন সাথে সাথে আমাদের ডান পাশের যে উইন্ডো ছিল ওখানে কিন্তু আউটপুটটা চেঞ্জ হয়ে গেছে, ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস করা জি দেখাচ্ছে। স্যার। তার মানে আমি যখনই এখানে আপডেট করব অটোমেটিক আমি তার আউটপুটটা এখানে দেখতে পাবো। ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু কোড কোড নিয়ে কাজ করার মানে যে স্পিড, এটা বেড়ে যাবে, তাই না? আগের মতো কত সময় লাগবে না যে প্রত্যেকবার আমাকে ব্রাউজারে যে রিলোড করে দেখা, এটার কাজ করা লাগবে না। আমরা জাস্ট এখানে কাজ করবো, অটোমেটিক আমরা সাইড বাই সাইড আউটপুটে দেখতে পাবো। তাহলে আমরা যারা VS কোড ইনস্টল করে নিব তারা এই অপশনটা করে নিব, ফলে কি হবে, আমাদের আসলে কোডের আউটপুটটা আমরা পাশাপাশি দেখতে পাবো। Okay. তো এখানে আরেকটা অপশন আছে যেটা আমরা যদি দেখি, এখানে যেহেতু আমাদের কোডটাকে আমরা দুই ভাগ করে ফেলছি, ইনপুটটাকে কিছু কিছু লেখা দেখেন আমাদের এই পাশের দিকে চলে গেছে, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি না। এরপর নিচে একটা বার চলে আসে, স্ক্রোল বার, কিছু লেখা ঢুকে গেছে আমাদের এখানে দেখা যাচ্ছে এরকম। তাহলে এটা যদি আমরা চাই যে আসলে যতটুকু এরিয়া আছে তার ভিতরেই লেখাটা থাক, যদি লেখা না ধরে সেক্ষেত্রে অটোমেটিক নিচের লাইনে চলে যায়, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখি টাইপ করার সময় কি হয়, যদি আমার উইন্ডোটা ছোট থাকে তাহলে লেখাটা অটোমেটিক র্যাপ করে নিচে চলে আসে। তাহলে আমি চাচ্ছি এখানেও তাই হোক, যখন আমাদের লেখাটা ধরতেছে না এই লাইনের ভিতরে, তখন কি হবে, যতটুকু ধরতেছে বাকিটা নিচের লাইনে অটোমেটিক চলে আসে। মানে আমি যাতে দেখতে হইলে স্ক্রল বার টেনে টেনে দেখা না লাগে। তো ওইটার জন্য আমরা খুব সিম্পলি ভিউতে ক্লিক করবো, উপরের দিকে ভিউ যেই মানে আমাদের যে মেনু বারটা আছে ভিউ, এখানে ক্লিক করে একদম নিচে যে অপশনটা আছে র্যাপ, ওয়ার্ড র্যাপ, এই অপশনে ক্লিক করে দিলেই এটা হয়ে যাবে। এখন দেখেন আমাদের কিন্তু আসলে কোনো লেখাই হাইড হয়ে নাই কোথাও, জাস্ট আমাদের যেখানে ধরতেছে না অটোমেটিক নিচে লাইনে চলে আসছে এবং আমরা কিন্তু সবকিছুই দেখা দেখতে পাচ্ছি এখানে। ওকে, এইটুকু ছিল। এখন আমরা আজকের যে ফাইলটা নিয়ে কাজ করবো, আমরা একটা নতুন ফাইল তৈরি করি নাই, যেহেতু এটা আমাদের লাস্ট ক্লাসের ফাইল ছিল, নতুন একটা ফাইল তৈরি করবো আমরা এবং এখানে কাজ করবো। তো নতুন ফাইল তৈরি করার জন্য আমরা যদি একটু বাম দিকের এই প্যানেলটা খেয়াল করি, এখানে একদম বাম দিকে আমরা নিচেরটাকে বসলাম এক্সটেনশনের জন্য ইউজ করি, আর একদম উপরে যেটা আছে এটা হচ্ছে আসলে এক্সপ্লোরার, যেখান থেকে আমরা নতুন ফাইল বা ফোল্ডার নিয়ে কাজ করতে পারি। তাহলে আমি এই যে ডাবল যে পেজের বাটন দেখা যাচ্ছে এখানে ক্লিক করলাম, এখানে একটা এক্সপ্লোরার উইন্ডো চলে আসছে, যেখানে আমাদের এই যে HTML হচ্ছে আমাদের ফোল্ডারের নাম এবং ওই ফোল্ডারে কি কি ফাইল ছিল সবগুলো এখানে শো করতেছে। আর আমরা যেহেতু এই ফোল্ডারের ভিতরেই নতুন একটা ফাইল নিয়ে কাজ করবো আজকে, আর এই ফোল্ডারের ভিতরেই দেখেন এই যে ফাইল নেওয়ার জন্য এই সামনের দিকে প্রথমটাই হচ্ছে নিউ ফাইল, মাউস নিয়ে গেলেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউ ফাইলের অপশন, দেন হচ্ছে নিউ ফোল্ডারের অপশন। তাহলে আমি যদি নিউ ফাইল তৈরি করতে চাই, জাস্ট এই যে নিউ ফাইল অপশনে ক্লিক করলেই এখানে নিউ ফাইলের নাম দিতে বলতেছে।
তাহলে যেহেতু আমাদের আজকে সেকেন্ড ক্লাস, তাহলে আমি নাম দিলাম হচ্ছে ধরেন ক্লাস 2.html। জাস্ট ক্লাস 2 লিখে .html দিয়ে যদি আমরা এন্টার প্রেস করি, দেখেন ক্লাস 2 নামে HTML ফাইল অলরেডি তৈরি হয়ে গেছে আমাদের একটা। তার মানে এখানে ফাইল তৈরি করাটাও ইজি। আমাদের ওই আগের মতো অল ফাইল অপশন সেট করা এত কিছু করতে হয় না। যখনই আমরা বললাম class2.html, অটোমেটিক class2 HTML ফাইলটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। দেন আমি এটার ভিতরে এখন কোড লিখলাম। এখন কোড লেখার ক্ষেত্রে নিয়ম কি ছিল, যে কোড লেখার ক্ষেত্রে আমরা আসলে কিভাবে কোড লিখি মনে আছে কারো? কি করতে হয় প্রথমে? স্যার ডক টাইপ প্রথমে লিখতে হয়। আচ্ছা, প্রথমে ডক টাইপ, যদি আমরা গত ক্লাসে ডক টাইপ নিয়ে ডক কথা টাইপ বলি। হ্যাঁ, ডক টাইপ হচ্ছে যে ডকুমেন্ট টাইপ বোঝাচ্ছে আসলে, যে কোন ধরনের ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করি সেটাকে ডক টাইপ দিয়ে বোঝাই। যেমন ওয়ার্ড ডকুমেন্ট হতে পারে, এক্সেল ডকুমেন্ট হতে পারে, এরকম। এখানে আসলে ডক টাইপ HTML কথা লেখা হয় যে আমরা HTML ডকুমেন্ট নিয়ে কাজ করছি। বাট HTML5 এর ক্ষেত্রে ডক টাইপ ওই যে ওয়ার্ডটা না লিখলেও সমস্যা নাই। আমাদের কিছু রিল্যাক্সেশন আছে, আমরা যেটা না লিখলেও কিন্তু কাজ করে। আর আমরা যে বেসিক ফরম্যাট বলছিলাম, ওখানে প্রথমেই ছিল কি HTML দিয়ে স্টার্ট করতে হয়, HTML দিয়ে ক্লোজ করতে হয়, দেন ভিতরে হেডের একটা পোর্শন থাকবে, বডির একটা পোর্শন থাকবে, এবং বডি পোর্শনের ভিতরে আমরা অ্যাকচুয়ালি আসলে কোডগুলো লিখি, ম্যাক্সিমাম কোডগুলো বডির ভিতরেই লিখি। এখন এখানে তো আমাকে যে স্ট্রাকচারটা তৈরি করতে হবে, তাহলে স্ট্রাকচারটা তৈরি করার জন্য তো আমরা লিখে করতে পারি। বাট এইখানে দেখেন, এই যে VS কোডে আমাদের এখানে আরো কিছু অ্যাডভান্টেজ দিচ্ছে, যে আমাকে আসলে এই যে বেসিক স্ট্রাকচার, এটা কিন্তু আমাকে নিচে থেকে লেখা লাগবে না, ও অটোমেটিক এটা বানায় রাখছে। তাহলে আমি যদি এটা আনতে চাই, তাহলে আমি প্রথমেই দেখেন এখানে একটা এক্সক্লেমেশন সাইন দিলাম, মানে যে বিস্ময়কর চিহ্ন আছে না আমাদের, ওটা দিলাম এখানে। ঠিক আছে, এই যে সাইনটা কিবোর্ড থেকে যদি আমি প্রেস করি, জাস্ট আমাদের কিবোর্ডের 1 এর উপরে এটা আছে, তাহলে আমি যদি শিফট ধরে 1 প্রেস করি, তাহলে দেখেন এই সিম্বলটা চলে আসছে আমাকে। এবং এখানে বলতেছে হেমেট অ্যাব্রিভিয়েশন, তার মানে আমি যে এই প্রথম যেটা আসছে একটা এক্সক্লেমেশন সাইন, এই সাইনের উপর একটা ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমাদের যে বেসিক কোড এটা কিন্তু এখানে চলে আসছে। যে ডক টাইপ HTML এটাও চলে আসছে, HTML, দেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এদের ভিতরে মেটা ট্যাগ চলে আসছে কিছু। আবার টাইটেলের ভিতরে শুধু ডকুমেন্ট লেখা আছে, আমরা চাইলে শুধু বদলাই দিব, টাইটেল লিখে রাখতে চাই। তাহলে হেডের পরে বডি পার্ট আছে, বডিটা ফাঁকা, বডিতে কিছু নাই, আমরা বডিতে লিখবো, লাস্টে HTML শেষ। তার মানে এই যে অংশটুকুর কোড, এটুকু কিন্তু আমাকে কষ্ট করে টাইপ করা লাগলো না, এটা অটোমেটিক ওর কাছে লেখাই ছিল। যেহেতু আমরা প্রত্যেকটা ওয়েব পেজের ক্ষেত্রে এই স্ট্রাকচারটাই ফলো করি, তাহলে এটা আমরা কিন্তু ওর কাছ থেকে অটোমেটিক নিয়ে নিতে পারি, তাহলে আমাকে আর কষ্ট করে এটা টাইপ করা লাগতেছে না। বোঝা গেছে কি আমরা এটা নিয়ে আসবো কিভাবে? বাট নোটপ্যাডে কি করতে হতো, আমাকে লিখতে হতো পুরাটাই, তাই না? নোটপ্যাড তো আমাকে হেল্প করতো না কোনো, নোটপ্যাড আমাকে প্রত্যেকটাই লেখে লেখে এটা নিয়ে আসতে হতো। HTML শুরু করলাম, শেষ করলাম, বডি শুরু করলাম, হেড শুরু করলাম, টাইটেল শুরু করলাম, প্রত্যেকটা কিওয়ার্ড লিখতে হতো। বাট এখানে কিন্তু আমরা লিখতেছি না। কিভাবে নিয়ে আসলাম, প্রথমে একটা এক্সক্লেমেশন সাইন দিলাম, যেটা হচ্ছে কিবোর্ডের 1 এর উপরে আছে, বাম দিকের যে 1 আছে, 1 2 3 4, শিফট ধরে আমি জাস্ট 1-এ প্রেস করলি এই অপশন গুলো আমার সামনে চলে আসছে। আমি যদি প্রথম অপশন যেটা আছে একটা সাইন, এটাই প্রেস করলে দেখেন অটোমেটিক কোডটা আমাকে শো করতেছে। তাহলে এখানে কোডের এক্সপ্লেনেশন যেটা দিয়ে বোঝানো আছে, আমরা যদি বলতে চাই, যেখানে আগের মতো ওই যে র্যাপ হয়ে যাচ্ছে, র্যাপ হয়ে গেলে কি বলছিলাম, ভিউ থেকে যে আমরা এটাকে ওয়ার্ড র্যাপটা করে দিব, তাহলেই আমাদের জিনিসগুলোকে আমরা নিচে নিচে দেখতে পাবো। আর এই পাশেটা যদি আমরা এখন না চাই, তাহলে এটাকে আমরা ক্লাপস করে রাখতে পারি, ফলে আমাদের জায়গা একটু বেশি দেখা যাবে, যে দুই পাশে আমরা মোটামুটি জায়গা পাচ্ছি। তাহলে উপরেই যেটা বলা আছে ডক টাইপ HTML, ডক টাইপ দিয়ে বোঝাচ্ছে এটা কোন ধরনের ডকুমেন্ট, সেটাকে আমরা বলে দিচ্ছি যে এটা HTML ডকুমেন্ট। বাট এই এই অংশটুকু আমরা আপাতত ইগনোর করলেও সমস্যা হবে না, কাজ করবে। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে এটা বলা, অলওয়েজ আমরা যদি স্ট্যান্ডার্ড ফলো করি, তাহলে এটা দেখবেন যে উপরে দেওয়া থাকে ডক টাইপ HTML। দেন এই HTML ট্যাগটা আমরা লাস্ট ক্লাসে এখান থেকে শুরু করেছিলাম। বাট এখানে HTML এর ভিতরে একটা আবার কি একটা অ্যাট্রিবিউটস ইউজ করছে, ল্যাং ইউজ, ল্যাং ল্যাং দিয়ে বোঝাচ্ছে ল্যাঙ্গুয়েজ। কারণ আমরা জানি যে HTML ইউজ করে আমরা যেই ওয়েব পেজে যে জিনিসগুলো দেখি, এগুলো অনেক সময় বাংলায়ও দেখি, চাইনিজ যদি ওয়েবসাইটে তাহলে চাইনিজ থাকতে পারে, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ দেখি। তাহলে আমরা এখানে বেসিক্যালি যেহেতু আমরা ইংলিশই বেশি ইউজ করি, এই জন্য বলা আছে বাট ইংলিশ, HTML ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। দেন হেডের ভিতরে মেটা নামে একটা ট্যাগ আছে, আর এই মেটা ট্যাগের যে কাজ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা আসলে এখানে কোথাও দেখতে পাচ্ছি না যে মেটা ট্যাগ দিয়ে কি করছে। মেটা ট্যাগের কাজ হচ্ছে ইন্টারনালি কাজ করে, ভিতরে কাজ করে এগুলো। এটা হয়তো আমাদের আরো বেশ কিছু মেটা ট্যাগ নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে মেটার ভিতরে একটা বলা আছে ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট মানে হচ্ছে আমরা কোন ধরনের ক্যারেক্টার বা কোন ধরনের অক্ষর এখানে আমি দেখাতে পারবো। তো এখানে বলা আছে UTF-8। UTF মানে হচ্ছে ইউনিভার্সাল ট্রু ফর্ম 8, তার মানে আমি
এখানে UTF-8 দেওয়া মানে কি, আমি আমাদের যে ইউনিকোডের যত ক্যারেক্টার আছে, বাংলা ইংলিশ যত ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টার আছে সবকিছু আমরা কিন্তু এখানে শো করতে পারবো। মানে বাংলা লিখলেও, যেমন গত ক্লাসে বাংলা দেখেছিলাম, ওটাও শো করতেছিল, ইংলিশ শো করবে। তাহলে ইউনিভার্সাল যে কোডটা আছে আমাদের, ইউনিকোড, ওইগুলা সবকিছুই আমরা এখানে ইউজ করতে পারবো। এটাই হচ্ছে UTF-8 দিয়ে বোঝাচ্ছে। এরপরে মেটা নেম হচ্ছে ভিউ পয়েন্ট। আর কন্টেন্ট বলা আছে কি, মানে আমাদের কন্টেন্টের উইথটা কতটুকু হবে, তাহলে আমাদের ডিভাইস উইথ যতটুকু হবে, মানে আমি যদি মোবাইল ডিভাইস দেখি তাহলে আমাকে মোবাইল ডিভাইস অনুসারে আমাকে এটা দেখাবে। যে আমি ডেস্কটপে দেখি তাহলে ডেস্কটপ অনুসারে আউটপুটে দেখাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ডিভাইসের উইথ যতটুকু হবে ততটুকুই আমাদের স্ক্রিনের উইথটা হবে। এবং ইনিশিয়াল স্কেল 1 মানে হচ্ছে আমাকে 100% জুম ফর্মে দেখাবে। স্কেল 1 বলতে বোঝাচ্ছে 100% জুম। অনেক সময় দেখা যাবে যদি ছোট করে দেখায়, যদি 20%, তার মানে দেখতে পাচ্ছেন না পুরোটা। অলওয়েজ যখন রান করবে সেটাকে 100% জুম ওয়াইজ দেখো, এই জন্য ইনিশিয়াল স্কেল 1 দেওয়া আছে। তার মানে এগুলো অটোমেটিক দেওয়া আছে, এগুলো আমাদের আসলে না লিখলেও চলবে। এরপর আমাদের মেইন কাজ হচ্ছে টাইটেল থেকে শুরু হবে। তাহলে টাইটেলে আমরা একটা টাইটেল দিয়ে দিতে পারি। টাইটেল আমরা বলি যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, HTML সেকেন্ড ক্লাস লিখে দিই আমরা, যেটা হচ্ছে HTML। আমাদের টাইটেলে HTML সেকেন্ড ক্লাস এটা লিখলাম। দেন আমাদের বডি পার্টের ভিতরে অ্যাকচুয়ালি আমাদের কোডগুলো লিখতে হবে। লাস্ট ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা ছিল ইমেজ ট্যাগ ইউজ করা। ইমেজ ট্যাগ ইউজ করে একটা ইমেজকে আমরা এখানে অ্যাড করতে পারি। ইমেজ ট্যাগের ক্ষেত্রে আমাদের ব্যাপারটা ছিল কি, আমরা প্রথমে লিখতাম হচ্ছে আইএমজি। আইএমজি লিখতাম, আইএমজি লেখার পরে আমাদের একটা সোর্স লিখতে হতো, ইমেজটা কোথায় আছে আসলে, সোর্স। তাহলে সোর্সের জন্য লিখতে হতো জি স্যার। SRC, ইমেজ সোর্স। দেখেন এই যে আমি যখন SRC লিখতেছি, ও কিন্তু দেখেন SRC টা আমাকে সাজেস্ট করতেছে। যখন আমি যে কোনো একটা টাইপ করতেছি অ্যাট্রিবিউটস এর নাম বা ট্যাগের নাম, অটোমেটিক কিন্তু সাজেস্ট করতেছে। ফলে কি হচ্ছে, আমি যদি ভুলেও যাই বা স্পেলিং এ ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে একটু দেখে হেল্প নিতে পারবো। ইমেজ সোর্স, জাস্ট এরপরে আমাকে ইকুয়াল দিয়ে, দেখেন যখন ইকুয়াল দিয়েছি কোটেশনটা কিন্তু অটোমেটিক সে নিজে নিজে দিয়ে দিচ্ছে, যে দুই পাশে কোটেশনের ভিতরে আমাকে বলতে হবে। তার মানে আমাকে হেল্প করতেছে সে কোড লেখার জন্য, মানে আমার জার্নিটা একটু ইজি করে দিচ্ছে। তাহলে এইখানে আমাকে কোটেশনের ভিতরে কি লিখতে হবে, আমরা আমাদের একটা ফাইলের নাম দিতে হবে, তাই না, উইথ এক্সটেনশন। তাহলে আমাদের ফাইলটা কোথায় রাখবো, আমরা বলছিলাম যেই ফোল্ডারের ভিতরে আমাদের HTML ফাইলটা আছে ওই সেম ফোল্ডারে যদি রাখি, সেক্ষেত্রে আমাকে আর কোনো পাথ বলা লাগে না, সরাসরি ফাইলের নাম বলে দিলেই হয়ে যায়। তাহলে আমি যদি এখানে ফাইলের নাম লিখতে চাই, তাহলে আমাদের ফোল্ডারে কি নামে ফাইল ছিল যে আমি একটু দেখি। আমাদের ফোল্ডারে ডেস্কটপের HTML ছিল, এর ভিতরে ফাইল নাম ছিল, একটা নাম ছিল জাহিদ.png নামে, আর একটা ছিল homework1.png নামে। স্যার ওই যে ওয়ান ছিল যেটা সেটা। হ্যাঁ, 1 ছিল যেটা, বাট আমার এখানে আমি একটু চেঞ্জ করছি, ওই জন্য আমার এটা আছে। আমি যেটা 1 করে দিই তাহলে 1 দেখাবে, আমি যেটা 1 করে দিই জাস্ট রিমুভ করে দিব, এটা 1.png, তাহলে এটা 1.png হিসেবে দেখাবে। তো ফাইলের নাম আমরা যে কোনো কিছু রাখতে পারি। তাহলে আমি যদি এখন এখানে 1.png লিখে, দেখেন যখনই 1 লিখছি দেখেন অটোমেটিক সে বুঝতে পারছে যে 1.png নামে একটা ফাইল আছে আমার, এই যে সেখানে দেখাচ্ছে 1.png। আবার আরেকটা ফাইলও পাইছে, হোমওয়ার্ক 1.jpg। তার মানে কিন্তু সে ওই ফোল্ডারে ঢুকে পেয়ে গেছে যে কি কি ফাইল আছে এখানে। তাহলে আমি যদি 1.png নিতে চাই, তাহলে এক্সটেনশন কিন্তু ভুলে গেলেও সমস্যা নেই, যখনই 1 লিখছে সে কিন্তু আমাকে বলতেছে এটা পিএনজি ফাইল ছিল। ক্লিক করলাম, এরপর আমি এটাকে জাস্ট যদি ক্লোজ করে দিই, তাহলে এটুকু করলেই আমরা জানি ইমেজটা চলে আসে। এখন আমি এটাকে সেভ করতে হবে প্রথমেই, যেহেতু আমরা ফার্স্ট টাইম এটাকে তৈরি করলাম। সেভ করার জন্য নিয়ম ছিল, যেহেতু আমাদের ফাইলের নাম অলরেডি দেওয়াই আছে আগে থেকে, HTML2.class2.html, জাস্ট কন্ট্রোল S দিয়ে সেভ করে দিলেই হবে। বাট দেখেন আমাদের ডান পাশের যে ব্রাউজার, এই ব্রাউজারে কিন্তু আমার এই HTML2 এর আউটপুট দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না বলেন তো, বলতে পারবেন কেন আউটপুট দেখাচ্ছে না HTML2 এর? এই যে আউটপুটটা, এটা কিন্তু আমরা আনছিলাম কার সেভ জন্য? করা হয়নি। এটা এটা আনছিলাম আমরা ওই যে index1 এর জন্য, তাই না? এই যে উপরে দেখেন লেখা আছে এখানে যে অ্যাড্রেস স্ল্যাশ দিয়ে বলা আছে index1.html, তাহলে এই ফাইলের আউটপুটটাকে আমরা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিছিলাম। বাট এই ক্ষেত্রে কি এটাই হবে? এই ক্ষেত্রে কিন্তু এটা হবে না, তাই না? এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে class2.html, এই ফাইলটা হবে। তাহলে আমি এটাকেও যদি এই সেম কাজ করি, জাস্ট এটার উপরে মাউসের, আমরা যদি দেখি যে এখানে আমাদের লাইভ সার্ভার, এটা ওপেন করি আমরা। লাইভ সার্ভার ওপেন করার নিয়ম কি ছিল, জাস্ট এই যে ফাইলের নাম দেওয়া আছে এই পাশে, আমি যদি ওই ফাইলের নাম class2.html উপরে মাউস নিয়ে রাইট ক্লিক করে বলে দিই ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে এটা লাইভ সার্ভার ওপেন হয়েছে। লাইভ সার্ভার এটা ওপেন আছে, আমার ছবি যেটা ছিল ওটা শো করতেছে।
লাইভ সার্ভার ওপেন হওয়ার পরে আমরা এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের সেকেন্ড যে ফাইলটা ওইটার অ্যাড্রেস। এই যে অ্যাড্রেস লাস্টে বলা দেখেন class2.html, এই অ্যাড্রেসটাকে এখন আমার কি করতে হবে, কপি করে এই অ্যাড্রেসটাকে কপি করে এইখানের যে অ্যাড্রেসটা আছে এটাকে দিয়ে দিতে হবে, কারণ ওটা তো আমাদের সেকেন্ড ফাইলের জন্য। তো এটা যদি আমি দিয়ে দেই, এন্টার করলে দেখেন আমাদের এই ফাইলের ইনফরমেশন আমাকে শো করার কথা। এখন যদি ক্লিক করি যে এই ফাইলের ইনফরমেশন চলে আসে, যেহেতু ছবিটা অনেক বড় আছে এই জন্য এখানে যেহেতু জায়গা কম দেখাচ্ছে এরকম। তাহলে আমরা কি করতে পারি বলছিলাম, এখানে ছবিটাকে কন্ট্রোল করার জন্য ছবিটাকে আমাদের ইচ্ছা মতো কন্ট্রোল করতে গেলে কি করতাম, উইথ উইথ হাইট কমাইতে হবে স্যার। উইথ আর লেন্থ ব্যবহার করতে হবে। হাইট এবং উইথ নামে যেটা হাইট 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 আর লেন্থ, হাইট আর উইথ, ঠিক আছে। হাইট উইথ, আমরা যদি প্রথমে হাইট দিই, দেখেন হাইট যখনই লেখা শুরু করছে এই যে চলে আসছে হাইট, তাহলে আমাকে এই জাস্ট এখানে ক্লিক করেও নিতে পারি। হাইট বললাম হচ্ছে আমাদের 200, একইভাবে স্পেস দিয়ে উইথ চাই, তাহলে উইথ যখন ডাব্লিউ লিখতেছি উইথ কথা চলে আসছে অটোমেটিক। তোমার দেখেন টাইপ করা লাগতেছে না আপনাকে খুব বেশি, উইথ বললাম 200। এটা বলে দেওয়ার পরে যখন আমি এটাকে সেভ দিচ্ছি কন্ট্রোল এস, তখন দেখেন আমাদের সাইজ, ছবির সাইজটা অটোমেটিক এখানে 200 বাই 200 এ শো করতেছে। তাহলে আমাদের কিন্তু কোডিং জার্নিটা আগের থেকে একটু মানে ইজিয়ার হয়েছে না? কি মনে হয়, লাস্ট ক্লাসের থেকে একটা ইজি মনে হচ্ছে কিনা? হ্যাঁ স্যার, এই যে মনে হচ্ছে আগের দেখাইছিলেন এটা, এই জন্য। হ্যাঁ, আমাকে আরেকটু ইজি মনে হচ্ছে। এবং আমাদের যে অপারেশন যদি আমরা ভিএস কোড দিয়ে করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আসলে কোডিং এর ক্ষেত্রে আমাদের বেশি হেল্প করতেছে আসলে। ও আমাকে হেল্প সাজেস্ট করতেছে, নাম হেল্প করতেছে, ফলে আমাকে কিন্তু অত কিছু মানে নিজে থেকে টাইপ করা লাগতেছে না, অনেক কিছুই হ্যাঁ, একটু সামান্য একটা লেটার দিলেই সেটা পুরোটা হাইট মানে এক করতেছে, ও চলে আসে, পাবলিশ করতেছে, চলে শো আসে। করতেছে আর কি। তার জি মানে কি স্যার। হচ্ছে, আমরা কিন্তু যদি মোটামুটি আমাদের এই মানে কোনটার কোন মানে কিওয়ার্ড আছে এটা যদি একটু আমরা মনে রাখতে পারি, তাহলে ইজিলি আমরা এই কাজটা করতে পারবো। তো এটা পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। এরপরে আমরা আজকে দেখবো যে জিনিসগুলো, তাহলে আমরা আজকে কি দেখবো, জাস্ট আমি দেখতে আমার লিস্টটা ওপেন করি যে আমরা কত দেখবো আজকে। আমাদের যেটা টু লিস্টে আমরা আজকে যেটা দেখবো, দেখেন আমাদের ইমেজের পরে স্ক্রিন দেখতে পাচ্ছেন, জি স্যার। স্ক্রিনে আমরা দেখেন ইমেজের পরে যে জিনিসটা আমরা এখন দেখা শুরু করবো সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগটা কাজ কি আসলে, যে আমরা যখন কোনো একটা যদি একটা সাইটে ঢুকি, যেমন গত ক্লাস যেমন ঢুকেছিলাম প্রথম আলো, তো তাহলে প্রথম আলোতে ঢোকার পরে দেখেন এই যে উপরের দিকে আমরা বলছিলাম যে অনেকগুলো লিঙ্ক আছে, যেমন সর্বশেষ, রাজনীতি। আমি যদি সর্বশেষে প্রেস করি, এখানে প্রেস করলে আমাকে সর্বশেষ বা লেটেস্ট যে নিউজ গুলো আছে এগুলো এখন শো করতেছে, এই যে সামনে চলে আসছে লেটেস্ট নিউজ। আবার এই যে কোনো একটা নিউজের যে হেডিং আছে, হেডিং এর উপরে যখন আমি ক্লিক করতেছি, তখন এই হেডিংটাকে আমাকে ডিটেলস দেখাচ্ছে, যেখানে তো 2 লাইন লেখা আছে এই সম্পর্কে, বাট এর তো আরো ইনফরমেশন আছে এখানে। আমি যখনই ক্লিক করতেছি তখন কিন্তু ওই ডিটেলস যেই নিউজটা ওইটা আমার সামনে চলে আসতেছে। তাহলে এটাই আসলে লিঙ্ক। তার মানে আমি এখানে ছোট ছোট কিছু লিঙ্ক তৈরি করে রাখছি, বাংলাদেশ নামে একটা লিঙ্ক আছে, তাহলে বাংলাদেশে ক্লিক করলে কি হচ্ছে, বাংলাদেশের নিউজ গুলো আমাকে শো করতেছে। তাহলে এইরকম একটা লিঙ্ক যদি আমরা বানাইতে চাই আমাদের ওয়েব পেজে, তাহলে আমরা কিভাবে বানাবো? যে কোনো একটা লিঙ্ক থাকবে যে এখানে ক্লিক করলে আমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে, সেটা হতে পারে আমার পেজের কোনো একটা জায়গায়, অথবা হতে পারে ইন্টারনেট থেকে অন্য কোথাও জায়গায়। যে আমি এখানে হয়তো লিখে রাখবো গুগল, ক্লিক করলে আমাকে গুগলের যে ওয়েব পেজ ওটা ওপেন করবে। লিখে রাখবো ইউটিউব, প্রেস করলে আমাকে ইউটিউবের সাইটটা ওপেন করবে। তো এই ধরনের জিনিসগুলো আমরা বলছি লিঙ্ক তৈরি করা। লিঙ্ক কিভাবে তৈরি করবো এটা আমরা এখন দেখবো। লিঙ্ক তৈরি করার জন্য যে ট্যাগটা ইউজ করতে হয় এটার নাম হচ্ছে, দেখেন এখানে এ ট্যাগ, এ দিয়ে আমরা বলি অ্যাঙ্কর ট্যাগ। লিঙ্কে আসলে অ্যাঙ্কর বলা হচ্ছে। অ্যাঙ্কর বলতে নর্মালি আমরা জাহাজের ক্ষেত্রে নোঙরকে বোঝাই। জাহাজের নোঙর দেখছেন কেউ? নৌকা বা জাহাজ যখন কোথাও জি স্যার। রাখে তখন ওটা একটা বড় একটা লোহার নোঙর থাকে, তাই না? ওটা দিয়ে রাখলে পরে কি মাটির সাথে আটকায় থাকে, ফলে ওইটা সরে যায় না স্রোতে, নৌকাকে আটকায় রাখার জন্য। আটকায় রাখার জন্য। তাহলে এখানেও সেম, যে আমরা একটা লিঙ্ক দিয়ে কি করলাম, কোনো একটা জায়গার সাথে এটাকে আমরা আটকায় রাখলাম, যে ক্লিক করলেই ওইখান পর্যন্ত চলে যাবো, জাস্ট একটা লিঙ্ক তৈরি করে রাখলাম। ব্যাপারটা এরকম। তাহলে এই জন্য অ্যাঙ্কর ট্যাগ বলে এটাকে, এরপর অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আমাকে এ ট্যাগ দিয়ে এটাকে করতে হবে। এরপর দেখেন বলা আছে এইচ রেফ, এইচ রেফ এরপরে হাইপেন দিয়ে বলা আছে এইচ রেফ। তাহলে এ হচ্ছে ট্যাগের নাম, আর এই স্টেপটা হচ্ছে অ্যাট্রিবিউটস। যেমন গত ক্লাস আমরা বলছিলাম ইমেজ হচ্ছে ট্যাগের নাম আইএমজি, আর এসআরসি ছিল কি তার একটা অ্যাট্রিবিউটস বা একটা বৈশিষ্ট্য, যে সোর্স, ইমেজটার সোর্স কোথায় সেটা আমরা এই বৈশিষ্ট্য দিয়ে বলতাম। তাহলে একইভাবে এ হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ, তার লিঙ্কটা কোথায়, মানে কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে যাবে কই, সেটা আমরা বলবো এইচআরইএফ বা হাইপার রেফারেন্স। এইচআরইএফ এর ফুল ফর্ম হচ্ছে হাইপার রেফারেন্স। তাহলে আমরা এখানে একটা রেফারেন্স বলে দিব, যে কেউ যদি এই লিঙ্কে ক্লিক করো তাকে আমি ওই জায়গায় নিয়ে যাবো, অমুক জায়গায় নিয়ে যাবো। সেটা হতে পারে গুগল, হতে পারে ইউটিউব, হতে পারে যে কোনো সাইট।
তাহলে আমি কোথায় যাব, সেই ইউআরএলটা বা সেই অ্যাড্রেসটা বলবো হচ্ছে এইচটিএম এর ভিতর। এরপরে আরেকটা অ্যাট্রিবিউটস ইউজ করতে পারি, এটা অপশনাল, ইউজ না করলেও চলবে, ইউজ করতেও পারি চাইলে। অ্যাট্রিবিউটস আছে কি, সেটা নাম হচ্ছে টার্গেট। টার্গেটে এখানে বলা আছে দেখেন আমাদের আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক মানে হচ্ছে এটা নতুন আর একটা উইন্ডোতে ওপেন হবে। তাহলে আমি ধরেন একটা উইন্ডোতে আসি, আমাদের তো ওয়েব পেজটা একটা উইন্ডোতে তো রান করে ব্রাউজারে। আমি যদি এই টার্গেট মানে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে রাখি, তাহলে আমি যখনই লিঙ্কে ক্লিক করব আমার এই পেজটা কি হবে, নতুন আর একটা উইন্ডোতে ওপেন করবে। আর যদি আমি এটা না দিই, টার্গেট ব্ল্যাঙ্কটা বাদ দিয়ে দিই, একটু না দিব, তাহলে কি হবে, আমার যে পেজে ছিলাম, আমি যে পেজে ছিলাম ওই পেজের ভিতরেই লিঙ্কটা ওপেন হবে। তাহলে যদি আমি যে পেজে ছিলাম ওই পেজেই লিঙ্ক ওপেন করতে চাই, তাহলে আমাদের আর এই টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়া লাগবে না, কারণ বাই ডিফল্ট টার্গেটটা থাকে হচ্ছে সেলফ। সেলফ মানে হচ্ছে নিজে, যেখানে ছিলাম ওখানেই ওপেন করো। আর যে ব্ল্যাঙ্ক দেই তার মানে কি নতুন আরেকটা পেজে এটাকে ওপেন করো। তাহলে আমরা দেখি কিভাবে কাজ করে আসলে, তাহলে আর ক্লিয়ার হবো। তাহলে আমি আবার কোড উইন্ডোতে যাচ্ছি ফেরত, এখানে গিয়ে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবো। তাহলে প্রথমে আমি লিখলাম হচ্ছে এ। এ লেখার পরেই দেখেন আমি যদি এন্টার প্রেস করি, তাহলে এ এ লেখা আমাদের এ লেখা হয়ে গেল। শুধু এ লেখা মানে কি অ্যাঙ্কর ট্যাগ। এরপর আমরা বলছিলাম এখানে একটা অ্যাট্রিবিউটস ইউজ করতে হয়, যেটার নাম ছিল হাইপার রেফারেন্স বা HREF। এই যে যখন এইচ লিখছি দেখেন, এইচ দিয়ে যতগুলো অ্যাট্রিবিউটস পাওয়া গেছে তার একটা লিস্ট নিয়ে আসছে। তাহলে এখানে দেখেন HREF টা আসতে থেকে, বাট আমি যদি লিখেও ফেলি তাহলে অটোমেটিক সেটাকে করে নিয়ে আসবে। বা আপনি চাইলে এখান থেকে ক্লিক করেও নিতে পারেন। তাহলে HREF এটা আমাকে লিখতে হবে অথবা এখান থেকে নিতে হবে। HREF দিয়ে আমরা মিন করছিলাম হাইপার রেফারেন্স। এরপরে ইকুয়াল সাইন দিয়ে আমাকে বলতে হবে যে আমি আসলে এই লিঙ্ক ক্লিক করলে কোথায় যেতে চাই। ধরেন আমি যেতে চাই হচ্ছে গুগল, গুগলের ওয়েবসাইট ওপেন করতে চাই। তাহলে গুগলের ওয়েবসাইটের একটা অ্যাড্রেস আছে অবশ্যই। অ্যাড্রেসটা নর্মালি আমরা এই ফর্মে লিখি যে HTTPS, তারপরে একটা ক্লোন দেই, একটা স্ল্যাশ দেই, এরপরে www.google.com, এটা হচ্ছে ফুল অ্যাড্রেস। তাহলে আমি এটা কোথা থেকে দেখতে পারি, আমরা যদি আমাদের জাস্ট এই ব্রাউজারে যে এখানে যদি আমরা গুগল লিখি, google.com, এন্টার দিয়ে যদি দেখেন আমাদের যে অ্যাড্রেসটা আসে, এটা যদি আমরা একটু ডাবল ক্লিক এক্সপ্যান্ড করি, ডাবল ক্লিক করে এক্সপ্যান্ড করে দেখেন এই পুরো অ্যাড্রেসটা কিন্তু এরকম যে https://www.google.com। তাহলে আপনি চাইলে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিতে পারেন, অথবা আপনি যদি অ্যাড্রেস নিজে লিখে দেন তাহলেও একই জিনিস। তাহলে আমি জাস্ট এই অ্যাড্রেসটা এখানে লিখলাম যে AHREF google.com। এটা লেখার পরে আমাদের জাস্ট এটাকে আমি এ যে শুরু করছিলাম এই কাজটা কিন্তু দেখেন এর শুরুর ভিতরে লিখছি। আমরা অলওয়েজ অ্যাট্রিবিউটস গুলো লিখি কোথায়, শুরুর ভিতরে। যেমন ইমেজ একটা ট্যাগ ছিল, ইমেজের পরে লিখলাম সোর্স। একইভাবে এ ট্যাগটা শুরু করার পর লিখলাম রেফারেন্সটা কি হবে এটা। এরপর আমি শেষ করলাম এখানে, এটা হচ্ছে এ ট্যাগের এই যে শুধু অ্যাঙ্গেল ব্র্যাকেটটা শুরু করছিলাম এখানে, এখানে শেষ করলাম। এখন আমি ভিতরের দিকে এইখানে দেখেন অটোমেটিক শেষ করার সাথে সাথে ক্লোজিং ট্যাগটা কিন্তু অটোমেটিক আমাকে ভিএস কোড দিয়ে দিছে, আমাকে নিজে লিখতে হয় নাই। এই ভিতরের দিকে আমি একটা টেক্সট লিখে দিতে পারি, যে ওই টেক্সটটাকে আমি যখন ক্লিক করব তখনই শুধুমাত্র আমাকে google.com এ নিয়ে যাবে। তাহলে আমি যদি এখানে লিখে দিই যে গো টু গুগল বা ওপেন গুগল, তাহলে আমি লিখলাম যে গো টু গুগল। তার মানে আমি যখন আমার প্রাইসটাকে রান করব তখন আমাকে দেখাবে হচ্ছে গো টু গুগল, এই কথা দেখাবে। এই কথা কিন্তু দেখাবে না, এই লিঙ্কটা দেখাবে না, এই লিঙ্কটা হাইড করে রাখবে সে, বাট এই গো টু গুগল দেখাবে। আমি যখন গো টু গুগলের উপরে ক্লিক করব তখনই শুধুমাত্র আমার গুগলটাকে ওপেন করবে। জাস্ট আমি দেখি যে কাজ করে কিনা। আমি এটাকে সেভ করলাম কন্ট্রোল S দিয়ে, দেখেন আমাদের এই যে এখানে গো টু গুগল আসলে এটা মজা আছে স্যার। দেখতে পাচ্ছি কি গো টু গুগল, আমার ছবির নিচে এখানে গো টু গুগল দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ স্যার পাচ্ছি। জি স্যার। এবং আমি মাউস নিয়ে গেলে দেখেন আমাদের মাউসের নর্মাল পয়েন্টারটা কিরকম, একটা হোয়াইট কালারের অ্যারো দেখা যাচ্ছে। বাট আমি যখন এই গো টু গুগলের উপরে নিয়ে যাচ্ছি, এটা হাত চলে আসছে না, হ্যান্ড দেখা যাচ্ছে না, হ্যান্ড আইকন দেখা যাচ্ছে। তার মানে এখানে ক্লিক করা যাবে। জি। তাহলে যখনই এখানে ক্লিক করতেছি মাউস দিয়ে, আমাকে কিন্তু সে কি করবে, এই গুগলের যে ওয়েবসাইট এটাকে নিয়ে আসবে। বাট এখানে আমাকে শো করতেছে না, তার কারণটা হচ্ছে আমরা বলছিলাম এটা একটা সিম্পল ব্রাউজার, যেটা শুধুমাত্র এই যে আমাদের কি হয় এই ভিএস কোড এর ভিতরে আউটপুট দেখার জন্য ইউজ হয়। মানে এটা মানে একটা মানে ইন্টারনাল ব্রাউজার। তাহলে আমি যদি এই জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ওই যে আমাদের এই ব্রাউজারটা ওপেন করছিলাম যেটা আমাদের মেইন ব্রাউজার ছিল কম্পিউটারের, এখানে যদি দেখতে চাই যে এটাকে যদি গো টু গুগল ক্লিক করি, তাহলে দেখবেন এখানে কিন্তু গুগলটা ওপেন করছে। বাট ওইটা যেহেতু আমাদের একটা ভিএস কোডের ভিতরে একটা ব্রাউজার, এখানে তো সব ফাংশনালিটি নাই, সবকিছু তো এখানে দেওয়া নাই, শুধুমাত্র আমরা আউটপুট গুলো দেখতে পাই সিম্পলি।
বাট অনেক ফাংশনালিটি এখানে বলা নাই। যদি ফাংশনালিটি সব বলা থাকতো তাহলে তো আলাদা একটা ব্রাউজার বানাই ফেলতো, তাই না? তাহলে ওই জন্য এই ব্রাউজারে হয়তো আমরা সব আউটপুট দেখতে পাবো না, বাট নর্মালি যে আউটপুট গুলো দেখা সেগুলো আমরা দেখতে পাবো। তাহলে সেক্ষেত্রে আমাদের যে মেইন ব্রাউজার যেটা ছিল, যেটা আমরা বাইরে ব্রাউজার ছিল, এটাকে যদি যখন আমরা এই যে গো টু গুগলে ক্লিক করতেছি তখনই শুধুমাত্র আমার গুগলটা কিন্তু সে ওপেন করতেছে। এখন গুগলটা ওপেন হচ্ছে কোথায় দেখেন তো, আমার যে পেজে এটা ছিল, এই যে HTML সেকেন্ড ক্লাস, আমি যখন গো টু গুগল ক্লাস করতেছি, মানে ক্লিক করছি, তখন কিন্তু আমাদের HTML সেকেন্ড ক্লাস এই ট্যাবের ভিতরেই আমার গুগলটা ওপেন হচ্ছে, তাই না? তাহলে জি স্যার। আমাদের ওই ফাইলটা কিন্তু আর নাই, এখন এখন আমার গুগলের ফাইলটা চলে আসছে। তাহলে এটা কেন আসছে? যেহেতু আমরা বলে দেই নাই যে আমি নতুন একটা ট্যাবে এটাকে চাই। তাহলে যদি বলে দিতাম টার্গেট ব্ল্যাঙ্ক, তার মানে কি হতো, ওই গুগলটা নতুন একটা ট্যাবে ওপেন করতো, বাট আমার ফাইলটা সে ঠিক রেখে দিত। তাহলে ওটা করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এখানে এই যে আমাদের যখন লিঙ্কটা দিলাম, লিঙ্কের পরে স্পেস দিয়ে আমরা এখানে লিখবো টার্গেট। তাহলে টার্গেট কিওয়ার্ডটা যখন আমরা ইউজ করবো, টার্গেটের ক্ষেত্রে আমরা দেখেন টার্গেটের ক্ষেত্রে বেশ কিছু অপশন আছে। এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, অটোমেটিক সে ভিএস করে আমাকে দিয়ে দিচ্ছে। একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে হচ্ছে নতুন আরেকটা উইন্ডোতে ওপেন করো। প্যারেন্ট, প্যারেন্ট মানে হচ্ছে যে প্যারেন্ট উইন্ডোতেই থাকবে। সেলফ মানে নিজের জায়গায় থাকবে। টপ হচ্ছে উপরের দিকে দেখাবে। তার মানে আমরা এখানে বাকিগুলো তো ইউজ করি না, একটা ইউজ করি হচ্ছে শুধু ব্ল্যাঙ্কটাই বেশি ইউজ হয়। সেলফ মানে হচ্ছে যেখানে সেখানেই থাকবে, প্যারেন্ট টপ ইউজ হয় না ওইভাবে। তাহলে আমি ব্ল্যাঙ্কটা ইউজ করছি, তাহলে আমাদের ব্যাপারটা বোঝা যাবে ব্ল্যাঙ্ক করলে কি হয়। জাস্ট আমি ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম, তাহলে টার্গেটটাকে বলে দিলাম ব্ল্যাঙ্ক। টুকু বলার পরে জাস্ট এটাকে আমি সেভ করলাম, এবং আমার সেই আউটার যে ব্রাউজারটা ছিল, বাইরের যে ব্রাউজার, এখানে গেলাম, যেহেতু আমাদের লিঙ্ক দেখতে হবে এই কারণে। এখানে যে এখন যে আমি গো টু গুগলে প্রেস করি, সেক্ষেত্রে দেখেন এটা হচ্ছে আমার HTML সেকেন্ড ক্লাসের যে উইন্ডো, ওইটা আমি যদি গো টু গুগলে ক্লিক করি আমাকে নতুন একটা উইন্ডোতে দেখানো উচিত। ওই দেখাচ্ছে, দেখি আবার এই যে দেখেন নতুন একটা উইন্ডোতে দেখাচ্ছে। এই HTML সেকেন্ড ক্লাসটা কিন্তু রয়ে গেছে অলরেডি আমাদের, বাট এই পাশে নতুন একটা গুগলের একটা উইন্ডো চলে আসে, দেখতে পাচ্ছি কি? জি স্যার। আলাদা আলাদা দুইটা উইন্ডো কিন্তু এখন আছে, যেটা আগে দেখাইতো না। আগে আমাদের এইটা কি সে গুগল বানাই ফেলতো, গুগলের উইন্ডোতে নিয়ে আসতো, বাট এখন আমাদেরটা সে রেখে দিচ্ছে নতুন একটা উইন্ডোতে গুগলটাকে শো করতে। তার মানে আমরা যদি চাই যে আমাদের পেজটাও থাকুক নতুনটাও থাকুক, দুইটাই পাশাপাশি দুইটা ট্যাবে থাকুক, সেক্ষেত্রে আমরা টার্গেটটাকে ব্ল্যাঙ্ক করে দিব। আর ব্ল্যাঙ্ক না করলে বাই ডিফল্ট সে কি করবে, সেলফটাকে ইউজ করবে। সেলফ ইউজ করা মানে যেখানে ছিল ওইখানেই তুমি পেজটাকে লোড করে দেখো। তাহলে আমাকে বলেন তো যে আমরা এই যে অ্যাঙ্কর ট্যাগ, এটা কি ইউজ করতে পারবো? জি স্যার। আচ্ছা দেখেন, তার মানে একটা ওয়েব পেজ যখন আমরা দেখি, যে ইন্টারনেট একটা আবার দেখি আমরা, আমাদের এই যে প্রথম আলো যে নিউজ পেপারটা তৈরি করছে, ওর কি আছে, এই যে সর্বশেষ নামে একটা পেজ আছে, চিন্তা করেন। রাজনীতি নামে একটা পেজ আছে, বাংলাদেশ নামে একটা পেজ আছে, এরকম অনেকগুলা পেজ আছে কিন্তু প্রথম আলোর ওয়েবসাইটের ভিতরে। এবং সে কি করছে, জাস্ট একটা লিঙ্ক তৈরি করে রাখছে। যখনই সে বিনোদন পেজে কেউ ক্লিক করে, এটা বিনোদনের লিঙ্ক, এখানে ক্লিক করলে কি হচ্ছে, বিনোদনের ওই পেজটাকে সে আমাকে দেখাচ্ছে। তার মানে আমরা যখন একটা ওয়েব পেজ তৈরি করি, আমাদের ওয়েব পেজের ভিতরে কি থাকবে, অনেকগুলা পেজ থাকবে এরকম। এবং আমরা কি করব, এরকম একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক করে রাখবো, যাতে আমি আমাদের ওই যে একটা মেনু বার থাকে না উপরের দিকে, ওই মেনুতে ক্লিক করলে যাতে ওই ফাইলটা ওপেন হয়। তাহলে আমাদের দেখেন না, দুইটা ফাইল কিন্তু আমাদের আছে আমাদের এই ফোল্ডারের ভিতরে, একটা হচ্ছে ইন্ডেক্স নামে আর একটা হচ্ছে ক্লাস নামে, তাই না? একটা হচ্ছে ইন্ডেক্স ডট HTML, একটা হচ্ছে ক্লাস 2.html। এখন আমি যদি চাই এই দুইটার ভিতরে লিঙ্ক করতে, যে কেউ যদি ইন্ডেক্সে আসে তাকে দেখাবে যে তুমি ক্লাস 2 তে যাবা কিনা, ক্লাস 2 থেকে যেতে চাইলে ক্লাস 2 তে ক্লিক করলে তাই ক্লাস 2 তে নিয়ে যাবে। আবার ক্লাস 2 তে একটা লিঙ্ক করে রাখবো, যেখানে ক্লিক করলে তাকে ইন্ডেক্সে নিয়ে যাবে। তাহলে আমাদের কি হবে, এই দুইটা পেজের লিঙ্ক দেখা হয়ে যাবে। তাহলে ওটা দেখি যে আমাদের এই দুইটার ভিতরে আমরা কিভাবে লিঙ্ক তৈরি করবো। তাহলে আমি ইন্ডেক্স পেজ একটা লিঙ্ক তৈরি করতেছি, দেখেন সেম কনসেপ্ট। তাহলে আমি লিঙ্কটা কোথায় তৈরি করবো, একদম নিচে করি, যাতে আমাদের অত উপরে করি, একেবারে সবার উপরে করি, আমাদের বডির ভিতরে সবার উপরেই জাস্ট আমি লিঙ্কটা করতেছি। তাহলে লিঙ্ক করার জন্য কোন ট্যাগ ইউজ করতে হবে, আমাকে তো বলেন, হেল্প করেন, কি লিখবো অ্যাঙ্কর আমরা? ট্যাগ স্যার। তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগ লিখবো। তাহলে প্রথমে লিখলাম, দেন আমরা লিখবো HREF। এরপরে দেখেন আমি কোন পেজে যেতে চাই এখন। আগে লিখছিলাম গুগলের কথা, তাই না? তখন লিখছিলাম https://google.com, বাট এখন তো আমি গুগলে যেতে চাই না, আমি চাই কোথায়, আমার class2.html ক্লাস টু। পেজে চাই, তাই না? তাহলে আমি এখানে লিখবো আমার ফাইলের নাম। তাহলে যেহেতু দুইটা ফাইল একই ফোল্ডারে আছে, শুধুমাত্র নাম লিখলেই হবে। এখন আমরা এই শুধুমাত্র লিখে দিলেই হবে যে আমি class2.html এই ফাইলটাকে দেখতে চাই। তাহলে আমি class2.html এটাকে যাই, জাস্ট এখানে HREF এর ভিতরে class2.html এই কথা লিখতে হবে। অবশ্যই কিন্তু এক্সটেনশন সহ লিখতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। এটা লেখার পরে জাস্ট আমি কি করবো, এখানে এটাকে শেষ করলাম। এবং এই ভিতরের দিকে কি লেখা দেখতে, যেমন ওখানে লেখা ছিল গো টু গুগল, তাহলে আমি এখানে লিখতে পারি যে গো টু ক্লাস 2 পেজ, অথবা লিখতে পারি যে গো টু সেকেন্ড ক্লাস।
আমি লিখে দিলাম যে সেকেন্ড ক্লাস, শুধু লিখলাম, গো টু দরকার নেই, আমি লিখলাম সেকেন্ড ক্লাস। জাস্ট আমি এই লিঙ্কে রেখে রাখলাম সেকেন্ড ক্লাস। তার মানে যখনই আমাদের ইনডেক্স পেজটাকে আমরা রান করবো, তাহলে সেকেন্ড ক্লাস নামে একটা লিঙ্ক দেখতে পাবো। কি ওখানে যদি কেউ ক্লিক করে, তাহলে এই দ্বিতীয় ক্লাসের ফাইলটা তাকে ওপেন করে দেখাবো। তাহলে একইভাবে আমি যদি দ্বিতীয় ক্লাসের ফাইলেও একটা লিঙ্ক করি, যাতে ওইখানে ক্লিক করলে প্রথম ক্লাসে চলে আসবে, তাহলে কি হবে, দুইটার ভিতরে লিঙ্ক আপ থাকবে, তাই না? তাহলে আমি কি করতে পারি, এই যে কোডটা আমি এখানে লিখলাম, এই কোডটা যদি আমি একটু কপি করে নিয়ে যাই, জাস্ট এটাকে সিলেক্ট করলাম, জাস্ট কপি করে নিয়ে গেলাম, কপি করলাম, আমাদের ক্লাস 2 এর এখানে চলে গেলাম। ক্লাস 2 তে যে আমরা বডির উপরে একেবারে আমাদের মানে একদম শুরুতেই, বডির ভিতরে শুরুতেই আমরা কি করলাম, এটাকে পেস্ট করে দিলাম। এবং এখানে আমাদের রেফারেন্স তাহলে কি বলবো বলেন তো, এখানে রেফারেন্স ইন্ডেক্স ডট এইচটিএমএল। ইন্ডেক্স ডট এচটিএমএল বলবো, যেহেতু আমাদের সেকেন্ড পেজে এখন আসি, তাহলে সেকেন্ড পেজ থেকে আমি যেতে চাই কোথায়, ফার্স্ট পেজে, তাহলে আমি ইন্ডেক্স ডট এচটিএমএল বলবো। ওখানে সেকেন্ড ক্লাস না বলে এখানে তাহলে বলে দেবো ফার্স্ট ক্লাস, এখানে দিয়ে দিলাম ফার্স্ট ক্লাস। তাহলে দেখেন দুইটা পেজের ভিতরে কিন্তু লিংক হয়ে গেছে। এখন আমি সেভ করে নেই, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে দেই, তাহলে সেভ। স্যার আপনি এত সুন্দর করে বোঝাচ্ছেন, মানে মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আচ্ছা, বুঝতে পারলেই সেটাই আসলে আমাদের সার্থকতা, যে আমরা বুঝতে পারতেছি, যাতে আমরা এটা আমাদের কাজে লাগাইতে পারি কোনো, তাই না? সেকেন্ড ক্লাসটাকে আমরা সেভ করলাম। একইভাবে দেখেন প্রথম ক্লাসটা কিন্তু সেভ হয় না, তাহলে সেভ হয় নাই বুঝবো কিভাবে, দেখেন এখানে এই যে ইন্ডেক্স ডট এচটিএমএল এর পাশে একটু গোল দেখা যাচ্ছে, তাই না, হোয়াইট কালারের, বাট এখানে কিন্তু সেটা নাই। তার মানে এটা এখনো সেভ হয় না। তার মানে এটাকে আমার কি করতে হবে, এটাকেও কন্ট্রোল এস প্রেস করে সেভ করতে হবে। তাহলে আমরা দুইটা ফাইলই কিন্তু আমার সেভ আছে এখন। তাহলে দুইটা ফাইল সেভ থাকার পরে আমি কোথায় যাব, আমাদের যেই আমরা বলছিলাম লিঙ্ক গুলো দেখার জন্য আমরা আউটার ব্রাউজারে দেখবো, যাতে আমাদের যে এগুলো দেখতে সুবিধা হয়। তাহলে আমি এটাকে জাস্ট প্রথমে যে কি করলাম, রিফ্রেশ দিলাম, রিলোড করলাম। দেখেন আমাদের এই পাশে আসছে ফার্স্ট ক্লাস। কেন ফার্স্ট ক্লাস আসছে, এটা কিন্তু আমাদের সেকেন্ড ক্লাসের ফাইল, তাই না? যে উপরে লেখা আছে সেকেন্ড ক্লাস 2 ডট এইচটিএমএল, এটা আমাদের সেকেন্ড ক্লাসের ফাইল, এই জন্য আমাদের ফার্স্ট ক্লাসের লিঙ্কটা আসছে। তাহলে আমি যেখানে ফার্স্ট ক্লাসে ক্লিক করি, দেখেন আমার কিন্তু ফার্স্ট ক্লাসটা শো করতেছে, ফার্স্ট ক্লাসের ফাইলটা শো করতেছে, এবং উপরের দিকে সেকেন্ড ক্লাসের একটা লিঙ্ক চলে আসছে, দেন সেকেন্ড ক্লাসে এখন ক্লিক করি, দেখেন আমাকে আবার সেকেন্ড ক্লাস নিয়ে যাচ্ছে। তার মানে ফার্স্ট ক্লাসে ক্লিক করলে প্রথম ক্লাসে, আবার সেকেন্ড ক্লাসে ক্লিক করলে দ্বিতীয় ক্লাসে আসতে পারছি। তার মানে এইভাবে যদি আমাদের ওয়েব পেজে অনেকগুলা পেজ আমরা বানাই, সবগুলোর ভিতরে লিঙ্ক করে রাখি, তাহলে কি আমাদের ওই যে নিউজ পেপারের মতো যে লিঙ্ক গুলা দেখলাম বানাতে পারবো কিনা? জি স্যার, পারবো স্যার। জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তার মানে আমাদের যে একটা ওয়েবসাইট যদি আমরা বানাইতে চাই, সেখানে আমরা চাইলেই মাল্টিপল পেজ ইউজ করতে পারবো, এবং মাল্টিপল পেজের ভিতরে লিঙ্ক আপ তৈরি করে রাখতে পারবো, যাতে আমরা একটা জায়গায় ক্লিক করলে আমাকে ডিফারেন্ট ইনফরমেশন দেখা। ধরেন আমি এরকম একটা পেজ তৈরি করলাম, যেখানে আমার একটা বায়োডাটা তৈরি করা আছে, আমার ছবি আছে, আমার নাম আছে, আমার অ্যাড্রেস আছে, এবং ওইখানে যদি কেউ আমার জাস্ট এডুকেশন কোয়ালিফিকেশনের ভিতরে ক্লিক করে, তাহলে আমাকে আরেকটা নতুন পেজে আমাকে একটা দেখাবে যে আহ, আমার এসএসসি কত সালে ছিল, কোন গ্রেড, এসএসসি কত সালে। এইভাবে কিন্তু আমরা চাইলেই আলাদা আলাদা লিঙ্ক করে করে আমাদের ইনফরমেশন গুলোকে ওয়েবসাইট আকারে দেখাতে পারবো। তাহলে কনসেপ্টটা একই জিনিস, আমাদের যে কোনো কাজে আমরা এটা ইউজ করতে পারবো এভাবে। ওকে, তাহলে আমরা আবার আমাদের ফুড উইন্ডোতে যাই। তাহলে লিঙ্ক অপশনটা দেখা আমাদের হয়ে গেছে। লিঙ্কের পরে আমরা যেটা দেখবো, দেখেন আমি আবার আমাদের টু ডু লিস্টে যাই, যে আমরা এরপরে কি দেখতে চাচ্ছিলাম। এরপরে আমরা যেটা দেখবো, দেখেন সেটা হচ্ছে টেবিল নিয়ে কাজ দেখবো। লিঙ্কের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেবিল। টেবিল ব্যাপারটা কি আসলে, টেবিল নিয়ে আইডিয়া হচ্ছে যে আমরা যখন এরকম একটা অপশন দেখি, তাই না, আমাদের আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডেও কাজ করছি যারা, তারা জানে যে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট থাকে, যেটাকে আমরা বলি টেবিল। এবং এই টেবিলের ভিতরে কি থাকে, আসলে অনেকগুলো এরকম কলাম থাকে, তাই কিনা, অনেকগুলো এরকম কলাম থাকে। হ্যাঁ স্যার, কলাম আর সারি থাকে, মানে রো আর কলাম। আর আরেকগুলো কি থাকে, এই যে কলাম থাকে, একইভাবে অনেকগুলো এরকম রো থাকে। এটা কি আমরা আসলে কম্পিউটারের ভাষায় বা ওয়ার্ড বা এক্সেল অথবা এই যে এখানে টেবিল বলতে আসলে এটাকে বোঝাচ্ছে, যে এরকম টেবিল বানানো। তাহলে আমাদের যে ওয়েব পেজেও আমাদের টেবিল বানানো লাগতে পারে। যে আমি হয়তো ওয়েব পেজে আমার কিছু ইনফরমেশন দেখাবো, যে আমরা কিছু ওখানে গিয়ে বললাম যে আমি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে দেখাইতে চাই, যে আমার এসএসসি, এখানে আমাদের লেখা থাকবে ঠিক, মানে আমাদের লেখা থাকবে এক্সাম, তারপরে এরপরে লেখা থাকবে এসএসসি, এইচএসসি, বিএসসি, দেন এরপরে লেখা থাকবে ইউনিভার্সিটি, তার কোথা দিয়ে করছি এসএসসি, তার নাম, সেই স্কুল বা কলেজের নাম, দেন কোন ইয়ারে করছি সেই ইয়ার ইনফরমেশন দেওয়া থাকবে, কোন গ্রেড পাইছিলাম লেখা থাকবে। তাহলে আমি এটা যদি দেখাইতে চাই আমার ওয়েব পেজে, তাহলে আমার টেবিল বানাইতে হবে না একটা, চিন্তা করেন। জি স্যার, হবে। টেবিল বানাই কিন্তু আমি এটা দেখাইতে পারবো। তাহলে টেবিল কিভাবে বানাই এটা আমরা এখন দেখবো। দেন আমরা চাইলে টেবিলের ভিতরে যা লিখতে চাই সেটাই দেখাবো। আমি যদি একটা
জাস্ট ক্লাস রুটিন বানাইতে চাই সেটাও বানাইতে পারবো, চাইলে একটা গ্রেড শিট বানাইতে চাইলে তাও বানাইতে পারবো। তারপর মেইন কথা হচ্ছে টেবিলটা কিভাবে বানাই HTML ইউজ করে, এটা আমরা এখন দেখবো। তাহলে আমি আমার কোডে ফেরত যাচ্ছি, আমাদের ক্লাস 2 এর এখানে আমরা দেখবো কিভাবে টেবিল তৈরি করে। ওকে, তাহলে আমাদের যে এ ট্যাগ ছিল অ্যাঙ্কর ট্যাগ, তার নিচে চলে আসলাম আমরা এখানে। এখানে এসে আমরা এখন টেবিল তৈরি করবো। তাহলে টেবিল তৈরি করার জন্য সিম্পল ট্যাগের নাম হচ্ছে টেবিল। আমি জাস্ট টেবিল এই ট্যাগটা ইউজ করবো। জাস্ট টেবিল ট্যাগ ইউজ করে দেখেন টেবিলের একটা শুরু আছে, যে টেবিল স্টার্ট, এবং টেবিলের একটা এন্ড আছে। তার মানে এই টেবিল শুরু এবং শেষের মাঝখানে আমাকে বলতে হবে যে টেবিলের ভিতরে আমরা কি কি চাই। তাহলে অন্যান্য ট্যাগের মতোই, যেমন এইচ1 ট্যাগ দেখছিলাম একটা শুরু ছিল একটা শেষ ছিল, একইভাবে টেবিল ট্যাগেরও কি একটা শুরু আছে, স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট আছে, এবং এর ভিতরে আমরা টেবিলের ইনফরমেশন গুলো বলবো। এখন HTML এর টেবিল বানাইতে গেলে প্রথমেই আমাকে বলতে হয় রো ইনফরমেশন বলতে হবে, রো দেন কলাম। তাহলে আমাকে মাথায় রাখতে হবে HTML এর ক্ষেত্রে প্রথমে রো বলতে হবে, তারপরে কলাম বলতে হবে, আগে কলাম বললে কিন্তু কাজ করবে না। তাহলে ফার্স্ট অফ অল বলতে হবে রো, দেন বলতে হবে কলাম। তাহলে রো কোনগুলো? রো মানে হচ্ছে আমাদের এইগুলোকে রো বলি, তাই না? আমাদের ক্ষেত্রে আমাদের যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে এটাকে আমরা বলি রো। যেমন এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, তাহলে তিনটা রো আছে। এটা রো একটা, এটা একটা রো, এটা একটা রো, এইগুলোকে আমরা বলছি রো। তাহলে আমাকে প্রথমে বলতে হবে যে আমি রো চাই কয়টা। তারপরে বলতে হবে এই যে যখন একটা রো বলবো, রো এর ভিতরে বলতে হবে যে রো এর ভিতরে কয়টা কলাম চাই। দেখেন এই রো এর ভিতরে, এটাতে একটা রো চিন্তা করেন, এই পুরাটা একটা রো। এই রো এর ভিতরে কলাম কয়টা আছে? এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, তাই কিনা? চারটা। তার মানে আমাকে বলতে হবে যে আমার প্রথমে একটা রো রো তৈরি করে দাও, এবং ওই রো এর ভিতরে চারটা কলাম বানাই দাও। আবার সেকেন্ড আরেকটা রো তৈরি করো, ওই রো এর ভিতরে আবার চারটা কলাম বানাও। তাহলে এই ফরম্যাটে আমাকে কমান্ড গুলো বলতে হবে, তাহলেই আমাদের সে টেবিল তৈরি হয়ে যাবে। দেখি আমাদের হয় কিনা। তাহলে আমরা চলে গেলাম আমাদের কোড উইন্ডোতে। এখানে আমাদের এটা রিফ্রেশ করে দিই। তাহলে প্রথমেই যেহেতু আমরা বলবো রো, তাহলে আমাকে রো বলার জন্য নিয়ম হচ্ছে, কোড হচ্ছে টি আর। হ্যাঁ, টেবিল রো। টিআর টেবিল টু টি ফর টেবিল, আর ফর রো খুব সিম্পল। তার মানে এখানে কোড গুলো বা স্ক্রিপ্টের ট্যাগ গুলো খুবই সিম্পল, আমাদের রিয়েল লাইফের সাথে আমরা ম্যাচ করে দিতে পারি। টি ফর টেবিল, আর ফর রো টেবিল রো, জাস্ট আমি কি জানি টিআর মানে টেবিল রো বোঝাচ্ছে। তাহলে আমাদের একটা রো সে বলতেছে, মানে এই রো এর ভিতরে আমাদের প্রস্তাব কি বলতে হবে, তো কয়টা কলাম লাগবে সেটা বলতে হবে। একটা রো তো বললাম যে আমি টিআর শুরু টিআর শেষ, মানে একটা রো সে আমাকে বানাবে, বাট ওই রো এর ভিতরে কয়টা কলাম চাই। তাহলে যদি কলাম চাই চারটা, সেটা তাকে বলে দিতে হবে। তাহলে বলবো কি হবে? তাহলে কলাম বলার জন্য তাহলে আমরা এটাকে নিচে নিচে লিখতেছি যাতে আমাদের জিনিসগুলো দেখতে সুবিধা হয়। স্যার, কলাম, বলেন। স্যার একটু কম শুনতে পেতেছিলাম। বুঝি নাই। স্যার একটু কম শুনতে পাচ্ছি। সাউন্ড শুনতে পাচ্ছেন না? জি স্যার, কম শুনতে পাচ্ছি, স্লো। সবাই কি মাঝখানে স্যার একটু আপনি একটু মুখটা একটু হয়তো দূরে গেছিল, একটু ভয়েসটা আসছিল না, অল্প আসছে তাই বললেন। আচ্ছা, এখন কি ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার, তবে জি শোনা গেছে স্যার, আর কি। এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে হয়তো কোনো কারণে সরে গেছে পুরো। তাহলে আমরা জাস্ট এখন যদি ঠিক থাকে তাহলে আমরা দেখি যে প্রথমে আমরা বললাম একটা রো, টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। এখন রো এর ভিতরে আমাকে বলতে হবে কলাম। তাহলে কলামের জন্য আমাদের যেই আমাদের ইউজ করি, ট্যাগ ইউজ করি, ওটাকে আমরা বলি টিডি। টিডি মানে হচ্ছে টেবিল ডেটা, টি ফর টেবিল আর ডি ফর ডেটা, টিডি। তাহলে মনে রাখবো টিআর মানে হচ্ছে টেবিল রো, আর টিডি মানে হচ্ছে টেবিল ডেটা। তাহলে আমরা কেন টেবিল ডেটা বলতেছি, টেবিল কলাম না বলে? কারণটা হচ্ছে আমরা আসলে এই যে এখানে অ্যাকচুয়ালি আমরা এখানে রাখি, আমি যখন কোনো ইনফরমেশন রাখি কিন্তু ডেটাই রাখি, তাই না? জি জি স্যার। স্যার। ধরেন আমি এখানে বললাম, এখানে রাখলাম আইডি, এখানে রাখলাম নেম, এখানে রাখলাম অ্যাড্রেস, এখানে রাখলাম ফোন নাম্বার। দেন আমরা এখানে আইডিতে একটা ডেটা রাখি, এটাকে ভ্যালু রাখি, এটাকে ডেটা বলি আসলে প্রকৃত অবস্থায়। ডেটা রাখি, নামের একটা ডেটা রাখি। তার মূলত কলামটা তৈরি হয় তথ্যের ভিত্তিতেই। হ্যাঁ, তথ্য মানেই কলাম। তার মানে আমরা এই যে কলামে কি রাখো, কিছু ডেটা রাখি, এই জন্য বলা আছে টিডি বা টেবিল ডেটা, এই জন্য এইভাবেই নাম দিছে। আর আমাদের মানে আমরা তো আর এটা বানাই নাই, যারা তৈরি করছে ট্যাগ গুলো তারা এইভাবে নাম দিছে, আমরা ওইভাবেই করে এটাকে ইউজ করতে হবে। তাহলে টিডি দিয়ে আমরা মিন করছি টেবিল ডেটা, টিআর দিয়ে মিন করছি টেবিল রো। জাস্ট একটু আমরা যদি একটু খেয়াল করে নিই তাহলে আমাদের মানে কাজ করতে অসুবিধা হবে না। তাহলে আমাদের এখানে, আচ্ছা এখানে আমাদের টিডি হচ্ছে টেবিল
ডেটা, যেটাকে আমরা কলাম বলার জন্য বলবো। বাট একটা টেবিলে যদি একটু খেয়াল করেন, টেবিলে প্রথম যেটা থাকে, আমি যদি টেবিলটা আবার একটু ওপেন করি, টেবিলের যে প্রথম যেটা থাকে, প্রথম যেই রোটা থাকে, এই প্রথম রোতে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ডেটা রাখি না। আমরা কি রাখি বলতে পারেন এখানে? এইগুলো স্যার ওটা হলো হাইট, মানে কি বলে, সরি, হেডিং, টেবিল হেড। শিরোনাম হেডিং। হ্যাঁ, হেডিং রাখি। তার মানে একটা কলামের হেডিং রাখি, যে আমি যদি এখানে এই টেবিলটা তৈরি করি স্টুডেন্টের ডেটা রাখার জন্য, তাহলে আমি এখানে প্রথমে কলামে হয়তো স্টুডেন্টের আইডি রাখবো। তার আইডিটা কিন্তু আসলে কোনো স্টুডেন্টের স্পেসিফিক জিনিস, সেটা একটা হেডিং, তাই না? যে আমি এই কলামে সব রাখবো আইডি, এরপর এই কলামে আমি রাখবো সবগুলো নাম, এই কলামে সব রাখবো অ্যাড্রেস, এই কলামে রাখবো ফোন। তাহলে এই যে আইডি, নাম, অ্যাড্রেস, ফোন বললাম, এগুলো কিন্তু আসলে কোনো ডেটা না, এগুলো একটা হেডিং। এরপরে আমি আইডি কলামের ভিতরে রাখলাম যে 101 নামে একটা আইডি, 102 নামে একটা আইডি, এ নামে একটা নাম, বি নামে, তাহলে এগুলো কিন্তু এখন অ্যাকচুয়ালি ডেটা, এগুলো ডেটা। বাট এটা কিন্তু ডেটা না, এটা হচ্ছে একটা হেডিং। বোঝা যাচ্ছে কি? জি স্যার। তাহলে আমাকে এই টেবিলের ক্ষেত্রেও আমরা যদি বলতে চাই যে আমাদের প্রথমটায় আসলে হেডিং থাকবে, তাহলে সেটা বলবো কিভাবে? আমি চাই যে প্রথম কলামটা থাকবে হেডিং, তারপরে থাকবে ডেটা। তাহলে হেডিং বলার জন্য আমাকে এখানে ইউজ করতে হবে হচ্ছে টিএইচ। টিএইচ মানে হচ্ছে টেবিল হেড। খুব সিম্পল, টি ফর টেবিল, এইচ দিয়ে মনে করবো হেডিং বা হেড। তাহলে এটা যদি আমরা লিখি, তারপরে এটা দিয়ে বোঝাবে এটা হচ্ছে আমাদের হেডিং এর জন্য আমরা ইউজ করবো। তারপরে প্রথম রো এর ভিতরে আমি একটা হেডিং ইউজ করবো। তাহলে প্রথম হেডিং আমি কি ইউজ করবো? আইডি। তাহলে আমি লিখে দিলাম আইডি ইউজ করবো। তাহলে এরকম আমি তো আরো কিছু হেডিং চাই, যে আমি একটা আইডি চাই, দেন একটা নেম চাই। তাহলে যেটা আমরা বলছিলাম প্র্যাকটিক্যালি, ওইটাই আমরা দেখি। তাহলে আমি এর নিচে এন্টার দিয়ে নিচে আসলাম, আমি আরেকটা হেডিং দিব। এটার ভিতরে আমরা কি বললাম? হেডিং এর ভিতরে আমরা দেবো নেম। তাহলে প্রথমে আমরা আইডি দিব, দেন দিব নেম, এরপরে আরেকটা হেডিং দিলাম। এখানে আমরা দিলাম ধরেন তার ফোন নাম্বার, জাস্ট তিনটাই দিই। একইভাবে আপনি চাইলে যতগুলো খুশি দিতে পারেন, জাস্ট আমরা তিনটা দিলাম। যে আমি প্রথম রো এর ভিতরে তিনটা হেডিং দিতে চাই, তার মানে তিনটা কলাম হবে। প্রথমটা আসলে সে আইডি বসাবে, দ্বিতীয় কলামে সে নেম বসাবে, তৃতীয় কলামে সে ফোন নাম্বার বসাবে। তাহলে আমাদের প্রথম রোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমার তো ভিতরের দিকে ডেটাও বলতে হবে। তাহলে আমাদের তো শুধুমাত্র এটা তৈরি হয়েছে, প্রথমটা আমার শুধুমাত্র এটা তৈরি হয়েছে। এখানে বলা আছে আইডি, এখানে বলা আছে নেম, এখানে ফোন, এটা তো নাই আমাদের, যেহেতু তিনটা করছি। এখন আমাকে অ্যাকচুয়ালি এগুলোর কথাও তো বলতে হবে, যে আইডিতে কত হবে, নেমে কত হবে, ফোনে কি হবে, আর একজন স্টুডেন্ট বললে তার আইডি কত হবে, সব বলতে হবে। তাহলে এগুলো বলার জন্য আমরা কি করব? আমরা এগুলো কিন্তু এখানে কমান্ডে বলে দিই। তাহলে আমরা আবার যাই কোডে। তাহলে এখন আমাকে আরেকটা রো নিতে হবে। তাহলে তাহলে রো নেওয়ার নিয়ম কি? কি লিখবো? স্যার হ্যাঁ, টিআর। টিআর। তাহলে প্রথমে লিখলাম টিআর, তার মানে আরেকটা রো চাই। এখন এই রো এর ভিতরে কিন্তু আমরা হেডিং চাই না, আমরা ডেটা চাই। তাহলে এখন আমি লিখবো টিডি, মানে টেবিল ডেটা। এবং ডেটার ভিতরে আমি প্রথম ডেটাটা কাকে দিব? আইডির জন্য দিব, কারণ যেহেতু আমাদের হেডিং এর প্রথমটা ছিল আইডি, তাহলে ডেটায় প্রথমটা আইডি দিতে হবে। তাহলে যেই সিকোয়েন্সে আমরা হেডিং গুলো রাখছি, প্রথমে আইডি, দেন নেম, দেন ফোন, ডেটার ক্ষেত্রেও প্রথমে আইডি ভ্যালু দিতে হবে। দেন আইডি ভ্যালু দিলাম হচ্ছে 101, যেমন প্রথম স্টুডেন্ট আইডি হচ্ছে 101। একইভাবে দ্বিতীয়টা দিতে হবে কি? তার নেম কি? তাহলে আমি আরেকটা টিডি দিলাম, টেবিল ডেটা। নেম হচ্ছে ধরেন আবির বা জিয়া বা যে কোনো নাম, বললাম আবির। নেক্সট আমাদের আবার একটা দিব পিডি বা টেবিল ডেটা। এখানে আমাদের বলতে হবে কি ওই আবিরের ফোন নাম্বারটা কত। আবিরের ফোন নাম্বার ধরলাম একটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আবিরের ফোন নাম্বার। তাহলে আমাদের কিন্তু সেকেন্ড যে রো সেটাও হয়ে গেছে। এখন একইভাবে যদি আমার আরো রো লাগবে, তখন আমাকে কিন্তু একই কনসেপ্টটাকে রিপিট করতে হবে। ব্যাপারটা এরকম না, আমার স্টুডেন্ট যদি 10 জন থাকে, তাহলে আমাদের কি করতে হবে? এইভাবে রিপিট 10টারও করে। রিপিট করতে হবে। তাহলে আমি যদি এটা কপি করে নেই, জাস্ট দেখানোর জন্য একটা কপি করে দেখেন, আপনারা যতগুলো লাগবে। নর্মালি আমরা এসটিএমএল দিয়ে আসলে একটা ডিজাইনই তৈরি করি, বাকিগুলো তো আমরা যখন প্রোগ্রামিং দিয়ে করবো তখন এগুলো অটোমেটিক লুপ আকারে যাবে, সেটা পরের ব্যাপার। আপাতত আমরা দেখবো কিভাবে হয়। তাহলে দ্বিতীয়টা কি হবে? এটা 102 হবে। পরবর্তী স্টুডেন্ট আবিরের বদলে তার নাম হতে পারে রানা, বা যে কোনো নাম রানা। তার রানার ফোন নাম্বার একটা দিয়ে দিলাম, যেটা রানার ফোন নাম্বার। বেশ। তাহলে আমাদের কিন্তু একটা টেবিল তৈরি হয়ে যাওয়ার কথা, যেখানে একটা হেডিং রো আছে, যেখানে আইডি, নেম, ফোন লেখা থাকবে, এবং দুইটা অ্যাকচুয়ালি আমাদের দুইটা নর্মাল রো আছে, যেখানে ডেটা থাকবে, আবির এবং রানার ইনফরমেশন দেওয়া থাকবে। দেখি আমাদের সেই জিনিসগুলো আসে গেল। তাহলে আমি প্রথমে এটাকে সেভ করব। সেভ করার পরে আমরা এটাকে দেখবো যেটাকে আমাকে শো করে। তাহলে সেভ করলাম। সেভ করার পরে আমরা এটার রেজাল্ট দেখবো কোথায় আসলে। তাহলে রেজাল্ট দেখার জন্য আমি যদি একটু দেখি যে আমার এখানে সিম্পল ব্রাউজারে শো করতেছে না, দেখেন এই যে এখানে আমি যখন এই ব্রাউজারটাকে রিলোড করলাম, দেখেন এইখানে কিন্তু দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কি আপনারা? একটু বলেন তো। জি স্যার, হ্যাঁ হ্যাঁ। আইডি, নেম, ফোন, এবং আইডি, নেম, ফোন লেখাটা একটু
মোটা করে আছে, বোল্ড করা আছে। কেন বোল্ড আছে? যেটা হেডিং, যেহেতু আমি এটা টিএইচ এর ভিতরে লিখছি, এই জন্য হেডিং। একটু হেডিং আকারে মোটা করে লেখছে। আর বাকি নিচে যেগুলো আছে 101 আবির, এগুলো কিন্তু নর্মালি লেখছে। 101 তার নাম হচ্ছে আবির, তার ফোন নাম্বার এটা। আবার 102 তার নাম হচ্ছে রানা, তার ফোন নাম্বার এটা। এভাবে আসছে। এটা কিন্তু একটা টেবিল, বাট আমাদের কিন্তু দেখতে টেবিলের মতো মনে হচ্ছে না, তাই না? হ্যাঁ স্যার, টেবিলের মধ্যে মনে হচ্ছে না, কারণ হাইট ওয়াইট এলা কিচ্ছু নাই। টেবিলের মতো মনে হচ্ছে না কারণ বর্ডার নাই স্যার। মনে হচ্ছে যে একটা বর্ডার যদি থাকতো তাহলে অন্তত টেবিলের মতো মনে হতো। আর যেহেতু জি বর্ডারটা স্যার। নাই, এই কারণে টেবিলের মতো মনে হচ্ছে না। তাহলে আমরা বর্ডারটা ওই নর্মালি আমাদের এই যে স্টাইল করার কাজগুলো সিএসএস দিয়েই করি, তারপর আমরা একটা বর্ডার অন্তত দেখি, কেন যে বর্ডারটা দিলে এটা টেবিলের মতো দেখাই করি। তাহলে বর্ডার দেওয়ার জন্য আমরা কি করবো, এই যে টেবিল নামে যে আমাদের ট্যাগটা ছিল, যেখান থেকে আমরা টেবিল শুরু করছিলাম, এই যে টেবিল, এই টেবিলে এখানে যদি আমরা একটা টেবিলের পরে স্পেস দিয়ে আমি যদি এখানে একটা অ্যাট্রিবিউটস ইউজ করছি, আমরা বলছিলাম যে ট্যাগের সাথে অ্যাট্রিবিউটস ইউজ করা যায়। যেমন এই যে এ এর ক্ষেত্রে এইচআরইএফ ইউজ করলাম, ইমেজের ক্ষেত্রে সোর্স ইউজ করলাম, একইভাবে টেবিলের জন্য যদি ইউজ করি অ্যাট্রিবিউটস, এটাকে আমরা বলি হচ্ছে বর্ডার। স্মল যদিও এখানে কেস সেনসিটিভ না, আমরা স্মল ক্যাপিটাল দুটোই কাজ করবে, নর্মালি এখানে আমরা স্মল লেটারেই লিখি কোডগুলো। তাহলে টেবিলের পরে বর্ডার নামে একটা অ্যাট্রিবিউটস ইউজ করলাম, এবং এই বর্ডারের ভিতরে আমরা বলবো যে বর্ডারটা কতটুকু। তো বর্ডার বলে দিলাম যে বর্ডার হচ্ছে 1। এরপর একটু এটাকে সেভ করে দেখি যেমন কিছু দেখাই। এখন যখনই 1 দিলাম তখন এই টেবিলটা একটা বর্ডার দেখা যাচ্ছে না এখন? জি স্যার। তার দিকে কিন্তু এখন দাগ টাগ চলে আসছে, মনে হচ্ছে যে একটা টেবিল এখন। আগে টেবিল দেখতে মনে হচ্ছিল না, বাট এখন টেবিলের মতো মনে হচ্ছে, যেহেতু অনেকগুলো কলাম দেখতে পাচ্ছি, 3টা কলাম আছে, 3টা রো আছে। তাহলে বর্ডার দিলেই কিন্তু অটোমেটিক এটা চলে আসছে। বাট দেখতে সুন্দর এখনো মনে হচ্ছে না। কেন সুন্দর মনে হচ্ছে না? যেহেতু আমরা আরো স্টাইল করি নাই কোনো, জাস্ট একটা বর্ডার দিয়েছি শুধু, এটাকে এটুকু। তাহলে স্টাইলের জিনিস আপাতত ভুলে যাই, স্টাইল আমরা পরে দেখবো। বেসিক্যালি আমরা টেবিল বানাইতে পারবো কিনা এটা বলে নাই। জি স্যার, ইনশাল্লাহ পারবো। তাহলে আমরা টেবিল বানাইতে পারতেছি, ব্যাপারটা এরকম যে আমরা টেবিল তৈরি করতে পারছি। এখন টেবিলে যদি আমার 5টা কলাম লাগে তাও করতে পারবো, যদি আমাদের 10টা রো নিতে হয় সেটাও করা পসিবল। একই জিনিস, তাহলে আমাদের করতে হবে, রিপিট করতে হবে অতগুলো পা। এই হচ্ছে কাজ। তাহলে টেবিল করা আমাদের হলো। দেন টেবিলের পরে কি অপশন আছে আমরা দেখবো, তো দেখবো আমাদের টেবিলের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখেন স্যার, টেবিলের ডানে বামে লেখা মানে ওগুলা পড়ে নাকি? কোনগুলো। হাতে পাবো। নাকি নাকি টেবিল হয়ে গেছে, টেবিলের এই পয়েন্ট বাদ, এখন দ্বিতীয় হ্যাঁ, ধাপে যাচ্ছেন নাকি? টেবিল বলতে হচ্ছে টেবিলটা তৈরি করতে পারছি, টেবিলের ভিতরে কলাম রাখতে পারছি। এখন টেবিলের ভিতরে ফরম্যাটিং করা বা টেবিলের লেখাগুলো মাঝখানে নিয়ে যাওয়া, ডান থেকে বাম থেকে নিয়ে যাওয়া, ব্যাকগ্রাউন্ডে কালার করা, এগুলো আমরা পরে দেখবো। ঠিক আছে, আমরা যেহেতু জি HTML স্যার, দেখতেছি, আমরা শুধুমাত্র ডিজাইনটা করা দেখতেছি, যে টেবিলটা বানাই কিভাবে। এবার পরে কালার করা, কোথায় নিব, কোন পাশে নিব, এগুলো পরে, এগুলো নিয়ে এখন আর কথা বলবো না। তাহলে আমাদের টেবিল তৈরি করা হয়ে গেছে। নেক্সট যেই আমাদের HTML এর জিনিস দেখবো সেটা হচ্ছে আমাদের এই যে ফর্ম নিয়ে কথা বলবো, HTML ফর্ম। ফর্ম খুবই ইম্পর্টেন্ট একটা অপশন HTML এর। ধরেন আমি যদি একটু মানে গ্রাফিক্যালি দেখাইতে চাই, আমরা যখন একটা ইমেল অ্যাকাউন্ট ওপেন করছেন অনেকেই, তাই না? বা এডমিশন ফর্ম জি ফিল আপ স্যার, করছেন। তাহলে করছি। ফর্ম ফর্ম ব্যাপারটা কিরকম, যে আমি যখনই একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করতে যাই, তখন আমাকে কি করতে হয়, একটা সাইন আপ ফর্ম ফিল আপ করতে হয়, যেখানে আমাদের বেশ কিছু ইনফরমেশন দিয়ে জাস্ট সাইন আপ ক্লিক করলে কি হয়, ইনফরমেশনটা আমার ওদের কাছে সাবমিট হয়, এবং আমাকে ওই নামে একটা অ্যাকাউন্ট সে তৈরি করে দেয়। জিমেল এর ক্ষেত্রেও সেম, নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চান, আমাকে জিজ্ঞেস করবে নাম কি, ডেট অফ বার্থ কত, কিছু ইনফরমেশন চাবে, তারপরে এই ইনফরমেশন দেওয়ার পরে সে আপনাকে জাস্ট ফোন নাম্বার ভেরিফিকেশন করে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দিবে। তাহলে এই যে আমি যখনই অ্যাকাউন্ট তৈরি করছি তখন আমার একটা ফর্ম দেয়, ওই ফর্মটা আমাকে ফিল আপ করতে হয়। এরকম ফর্ম আমরা বানাবো কি হবে, যাতে আমাকে কিছু ডেটা লেখা যায়। স্যার, জানি না। তো ওইটা আমরা এখন দেখবো যে কিভাবে HTML ইউজ করে একটা ফর্ম বানাইতে হয়। বোঝা যাচ্ছে কি? তাহলে HTML ইউজ করে কিভাবে একটা ফর্ম বানাইতে হয়, যে ফর্মে আমরা আসলে কোনো ডেটা দিলে সেই ডেটাগুলোকে সে কি করতে পারবে। যদিও ডেটা দেওয়ার পরে যেমন ক্লিক করলে কোনো কাজ করবে না, কারণ আমরা বলছিলাম ডিজাইন ফেজে শুধুমাত্র আমরা বানাইতে পারি। যেমন এই যে গুগলে দেখেন, এই যে যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা অপশন আছে না, এই যে গুগলে যে সার্চ বার দেখতে পাচ্ছেন কি, জি গুগলের স্যার। সার্চ বার। এইখানে আমরা কি করি, কিছু একটা কিওয়ার্ড লিখি, দেখার পরে যখন ইন্টার করি বা গুগল সার্চে প্রেস করি, তখন কিন্তু গুগল এটাকে খুঁজে নিয়ে আসে। তাহলে আমরা আজকে যেটা করবো, যে এরকম একটা বার বানাবো,
তো এখানে কিছু লিখতেও পারবো, বাট ক্লিক করলে কিছু হবে না। কেন হবে না বলতে পারেন? আমরা এখন ফর্ম দিয়ে যেটা করবো যে আমরা এরকম একটা বার বানাবো যেখানে আমরা কিছু লিখতে পারবো, মানে ইনপুট নিতে পারবো ইউজারের কাছ থেকে, বাট এই বাটন গুলো আমাদের কাজ করবে না। কারণ আমরা বলছিলাম যে ওয়েব পেজের দুইটা পার্ট ইন্টারনেট। থাকে, একটা থাকে লিঙ্ক করা থাকবে না স্যার। পার্ট, একটা পার্ট থাকে ডিজাইন পার্ট, আর একটা পার্ট থাকে হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। তাহলে ডিজাইন পার্টে আমরা আসলে তৈরি করতে পারবো ফর্মটাকে, বাট ওই ফর্মে আসলে অ্যাকচুয়ালি ডেটা দেওয়ার পরে সে আসলে এই ডেটাগুলো নিয়ে কোনো প্রসেস করতে পারবে না। কারণ এটার পিছনে তো আমরা বলছিলাম আমাদের প্রোগ্রামিং করতে হবে, আবার হয়তো পিএসপি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে অথবা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। এগুলো ইউজ করে যদি আমি ইন্টারনালি এই কাজগুলো করে দেই, তখন ওই বাটনে ক্লিক করলে আসলে অ্যাকচুয়ালি কাজগুলো হবে। ব্যাপারটা বুঝছেন? তো যেহেতু আমরা ওগুলো দেখি নাই, তাহলে আমরা শুধুমাত্র ফর্মটা বানাই কিভাবে এটা দেখবো। পরে যখন আমরা ওই সামনের দিকে যাব তখন ওগুলো হয়তো দেখবো যে কিভাবে এখানে ফর্মে ইনপুট দিলে ওটা কিভাবে কম্পিউটার ডেটাবেজে সেভ হয়, দেন ওটাকে কিভাবে সে ভেরিফাই করতে পারে, পরে কিভাবে আমার ইনফরমেশন আবার শো করতে পারে পরবর্তীতে। এগুলো আমাদের নেক্সট নেক্সট পরের কাজ। তাহলে আমরা শুধুমাত্র কিভাবে ফর্মটা বানাই সেটা আমরা প্র্যাকটিস করবো এখন। তাহলে ওকে, ফর্ম বানানোর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, আমি জাস্ট টেবিলের পরে যাচ্ছি, টেবিলটা তখন হয়ে গেছে, টেবিলের টাস্কে এসে আমি এটা সেন্টার প্রেস করলাম। এখন এখানে আমরা একটা ফর্ম লিখবো, তাহলে আমাদের প্রথমেই ট্যাগ ইউজ করতে হবে ফর্ম ট্যাগ। আমরা ফর্ম ট্যাগটাকে লিখে এখন দেখেন যখনই ফর্ম ট্যাগ লিখলাম আমার খুব পুরো কথা লেখা লাগে না, যেহেতু আমরা বিএস কোড ইউজ করছি। যখন ফর্ম লিখলাম এই যে এখানে ফর্ম, এরপরে একটা এট্রিবিউট চলে আসছে অটোমেটিক অ্যাকশন, এরপরে ক্লোন দিয়ে আমরা ইকুয়াল দিয়ে একটা ডাবল কোটেশন বলা। যদিও আমাদের এখন যেহেতু আমরা ডেভেলপমেন্ট পার্ট করতেছি না, এই অ্যাকশন অংশটা না থাকলেও আমাদের কোনো প্রবলেম নাই, যেহেতু আমাদের কোনো রকম ডেভেলপমেন্টের কাজ নাই, শুধু ফর্ম শেষ এটা থাকলেই হবে। আর যখন আমরা ডেভেলপমেন্টের কাজ করবো তখন অবশ্যই অ্যাকশন থাকতে হবে। যে অ্যাকশন মানে কি, এই ফর্মটাকে যখন কেউ ক্লিক করবে ফর্মে তখন আসলে হবে কি ওইটা অ্যাকশনে বলা থাকে। বাট আমাদের তো এর হওয়ার মতো কিছু নাই, কারণ আমরা তো ওই কোডই লিখি নাই, আমরা তো এই পিএসপি কোড জানিই না এখনো। তাহলে ওইগুলো আমাদের আপাতত দরকার নেই, আমরা শুধুমাত্র ফর্মটাকে স্টার্ট করলাম এবং ফর্মটাকে ক্লোজ করলাম। এর ভিতরে আমরা এখন ফর্মের ট্যাগগুলোকে প্র্যাকটিস করবো। তাহলে ফর্মের ট্যাগ প্র্যাকটিস করবো মানে কি, যে আমি চাই ফর্ম দিয়ে তাহলে কি করা যায়, ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া যায়। তাহলে ফর্মের, মনে রাখবো ফর্মের কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। সেটা হতে পারে একটা সাইন আপ ফর্ম, হতে পারে একটা লগ ইন ফর্ম, যেখানে ইউজারকে কিছু ডেটা দিতে বলবো, ইউজার ওই ডেটাগুলো দিবে, দেন আমি ওই ডেটা নিয়ে কিছু কাজ করবো। তাহলে ইউজারের কাছ থেকে ডেটা নেওয়ার জন্য আমরা এই ট্যাগটা ইউজ করে, এটা বলি ইনপুট ট্যাগ। তাহলে আমি যেখানে লিখে দিই ইনপুট, ইনপুট জাস্ট এটা লিখলাম, শুধু এটুকু লিখলাম। দেখেন এটুকু লেখার পর আমার কি আসতেছে, আমি সেভ করতেছি আমার ফাইলটাকে। সেভ করার পরে আপনি কি এখানে আমি একটু জাস্ট এখানে মিলে গেছে দেখা যাচ্ছে না, আমরা একটু জাস্ট যদি ফাঁকা করতে চাই, মনে আছে কিভাবে ফাঁকা করতে হয় গত ক্লাসের কনসেপ্ট থেকে? স্যার বিআর ট্যাগ। স্যার বিআর বিআর টেক দিলে বিআর দিতে পারি, তাই না? তাহলে আমাদের টেবিলে এই যে ট্যাগটা ছিল, টেবিলের পরে যদি আমরা একটা বিআর ইউজ করি, বিআর ইউজ করলে বলছে লাইন ব্রেক। এরপর যদি আমি একটা সেভ করে দিই, দেখেন এই যে টেবিলের পরে একটু ফাঁকা দিয়ে আমাদের এই যে একটা ফর্মের জন্য একটা এরকম ইনপুট বক্স আসছে না, দেখতে পাচ্ছেন একটা খালি বক্স, এখানে ক্লিক করা যাচ্ছে স্যার। এবং এই ক্লিক করে ভিতরে কিছু লেখাও কিন্তু যাচ্ছে, কিছু লিখতেও পারতেছি। তো এরকমই তো আমাদের আসে না, যখন আমরা গুগলে ফর্ম তৈরি করছি এরকম আসে না যে এন্টার ইউর নেম, এন্টার ইউর অ্যাড্রেস, এরকম বক্স দেয়, এই বক্সের ভিতরে আমরা কিছু লিখে দিই। তাহলে এইটাকে আমরা বলছি ইনপুট। আমি ইনপুট নেওয়ার জন্য এই বক্সটাকে নিলাম, এই জন্য বললাম ইনপুট, যেহেতু আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই। কোন টাইপের ইনপুট নিব বলা আছে টেক্সট টাইপের ইনপুট। টেক্সট টাইপের মানে এখানে আমি কারো নাম লিখতে পারবো, কারো অ্যাড্রেস লিখতে পারবো, তাহলে এগুলো হচ্ছে টেক্সট টাইপের, কোনো নাম্বার টাইপের ডেটা না। তাহলে এই জন্য টেক্সট টাইপের, এই জন্য এখানে লেখা আছে টাইপটা হচ্ছে টেক্সট। তার মানে কি টেক্সট ছাড়া অন্য টাইপেরও আছে ইনপুট, কি কি আছে আমরা একটু দেখি। তাহলে আমি যদি এই পরের লাইনে আবার যেতে চাই, তাহলে আমি জাস্ট এটাকে, এই ইনপুটটাকে এটাকে যদি কপি করে নিই, জাস্ট এটাকে কপি করে নিই, সিলেক্ট করে নেক্সট লাইনে চলে গেলাম, এই একই জিনিসটাকে এটা পেস্ট করলাম, পেস্ট করে একটু রিলোড দিই, কন্ট্রোল সেভ। দেখেন আমাদের কিন্তু এটা সামনে চলে আসছে। সামনে চলে আসছে কেন কেউ বলতে পারবেন? কোনটা স্যার? স্যার ব্রেক না দেওয়ার কারণে। দুইটা ইনপুট স্যার বক্স। ইনলাইন সিএসএস নাকি স্যার? তাহলে আমরা এখানে কি করতে পারতাম, হ্যাঁ, ব্রেক না দেওয়ার কারণে, রাইট। এই ব্রেক করে করতে পারতাম, আচ্ছা। অথবা প্যারাগ্রাফ ইউজ করেও কিন্তু এটাকে নিচে নিয়ে আসতে পারতাম, যেটা আলাদা প্যারাগ্রাফে থাকবে, এটা আলাদা প্যারাগ্রাফে থাকবে। তাহলে যেহেতু আমরা ব্রেক প্যারাগ্রাফ কিছু ইউজ করি নাই, পাশাপাশি চলে আসলাম। আমরা যদি এখানে একটা ব্রেক ব্রেক ইউজ করি, প্রথম ইনপুটের পরে একটা বিআর ইউজ করে দিলাম, বিআর। তাহলে কি হবে, আমি যদি একটু আবার সেভ দিই, দেখেন আমাদের কিন্তু পরবর্তী লাইনে চলে আসছে। এখন লাইনে চলে আসছে কিন্তু মিলে গেছে দুইটা, তাই না?
দুইটা পরের লাইনে ঠিকই জি চলে স্যার। আসছে, বাট দুইটা মিলে গেছে। তাহলে এই পি আর ইউজ না করে এখানে যদি আমরা একটা পি ইউজ করতাম, তাহলে পি মানে ছিল প্যারাগ্রাফ। আমরা বলছিলাম প্যারাগ্রাফ ইউজ করলে কি হয়, নিচের লাইনে চলে আসে এবং ফাঁকাটাও চলে আসে, মাঝখানে একটা ফাঁকাও পাওয়া যায়। তাহলে আমি যদি একটু দেখি, দেখেন এখানে কিন্তু একটা ফাঁকাও দেখতে পাচ্ছি, যে প্রথমটা এটা, নিচে এটা, তার মানে আলাদা একটা প্যারাগ্রাফে সে পরেরটা নিয়ে আসছে। তাহলে আমি যেরকম ফাঁকা সহ চাই সেক্ষেত্রে প্যারাগ্রাফ ইউজ করতে পারি, আর যদি মনে চাই যে পাশাপাশি থাকবে সেক্ষেত্রে আমরা বিআর দিয়েও করতে পারি। পরে এগুলোকে আমরা চাইলে আবার সিএসএস দিয়ে কন্ট্রোলও করতে পারি, যে ফাঁকা কতটুকু রাখবো, মিলাই রাখবো কিনা। এটা আপাতত আমাদের চিন্তা করার দরকার নেই। তাহলে আমরা দুইটা ইনপুট বক্স নিলাম। ইনপুট তার মানে যখনই আমরা একটা ইনপুট কথা লিখবো তখনই সে একটা ইনপুটের বক্স দিবে। এরপরে টাইপের ভিতরে টেক্সট বলা মানে হচ্ছে যে এই বক্সের ভিতরে আমি কোন টাইপের লেখা লিখতে পারবো, টেক্সট টাইপের। এখন আমি টেক্সট বদলাই দিচ্ছি, দ্বিতীয়টাকে টেক্সটের বদলে আমি দেখলাম নাম্বার, জাস্ট নাম্বার কথা লিখে দিলাম। আগেরটা ছিল টেক্সট, এটা দিলাম নাম্বার। এখন একটু সেভ করে দেখি, সেভ করে দেখলে আমরা যদি একটু দেখি যে এখন আমাদের কি হচ্ছে, এই যে বক্সটা আছে এই বক্সে কিন্তু আমরা এখন আর এবিসিডি লিখতে পারতেছি না। কিবোর্ড থেকে আমি প্রেস করছি এবিসিডি, তাকে হচ্ছে না, বাট এটার ভিতরে যখন এবিসিডি প্রেস করতে হচ্ছে, বাট এই বক্সে এসে যখন এবিসিডি প্রেস করতেছি হচ্ছে না, শুধুমাত্র নাম্বার যখন প্রেস করতেছি তখন লিখতে পারতেছি। এবং এই পাশেও দেখেন দুইটা বাটন চলে আসছে, তার মানে আমি যদি এখানে নর্মালি প্রথমে লিখি 1, এরপর এই যে বাটনে প্রেস করলে 2 3 4 5 6 7 এরকম বাড়তেছে, আবার নিচেরটা ক্লিক করলে কমতেছে। তার মানে আমি এই ঘরে শুধু নাম্বারই লিখতে পারবো। কেন? যেহেতু আমি বলছি ইনপুট টাইপটা নাম্বার, তাহলে আমি এখানে চাইলেও টেক্সট লিখতে পারবো না। ব্যাপারটা কি ক্লিয়ার? স্যার আমরা যখন বিকাশে পিন দিতে যাই তখন কিন্তু কোনো টেক্সটের বাটন আসে না, তখন আসে অলরেডি ডিজিটের বাটন। তার মানে তাহলে আসলে নাম্বার বলা আছে এখানে, এখানে বলা আছে নাম্বার, তার মানে নাম্বারের বাইরে কিছু দিতে পারবেন না। তাহলে আমরা এখানে, হ্যাঁ কিন্তু দেওয়া যায় না। তাহলে এখানে আমরা নাম্বার যেহেতু বলা আছে টাইপটা, শুধু নাম্বারই দিতে পারবো। তাহলে একটা গেল টেক্সট টাইপের ইনপুট, একটা হচ্ছে নাম্বার টাইপের ইনপুট। আমি আরো তাহলে দেখি, এটাকেও পি দিয়ে পরবর্তী লাইনে নিয়ে আসি। আমি এটাকে কপি করি, ইনপুটটাকে আবার কপি করে নিচে লাইন দিয়ে আসি। তাহলে আমরা দেখলাম একটা হচ্ছে টেক্সট টাইপের ইনপুট দেওয়া যায়, একটা নাম্বার টাইপের ইনপুট দেওয়া যায়। আর কি দেওয়া যায়? নাম্বারের পরিবর্তে আমি এটাকে চেঞ্জ করে বললাম পাসওয়ার্ড। আমরা যখন ফেসবুক বা জিমেইলে পাসওয়ার্ড দিই, আমরা খেয়াল করে দেখবো পাসওয়ার্ড গুলো কিন্তু আসলে দেখা যায় না, তাই না? কি দিছি, পয়েন্ট পয়েন্ট আছে স্যার। জি স্যার। যাই দেই না কেন এটা কিন্তু পাশে যদি কেউ থাকে সেও কিন্তু দেখতে পায় না। দেখতে পায় না কারণ হচ্ছে এটা তো আসলে একটু হাইট ফর্মে থাকে, তাই তো? জি তাহলে আমি যদি একটু খেয়াল করি, এই যে 3 নাম্বার বক্স আছে আমাদের পাসওয়ার্ড দেওয়ার জন্য, আমরা রাখছিলাম এই যে 3 নাম্বারটা পাসওয়ার্ড। তাহলে আমি এখানে যখন কিছু লিখতেছি কিবোর্ড থেকে, সেটা নাম্বার লিখি বা টেক্সট লিখি, দেখেন এটা কিন্তু গোল 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 ডট ডট আছে, তাই না? বোঝা যাচ্ছে না যে কি লিখছি? এটাই হচ্ছে পাসওয়ার্ড। তারা নর্মালি লিখেছে একটা ছিল টেক্সট, যেখানে যা লিখবো এটা দেখা যাচ্ছে, নাম্বার লিখলেও দেখা যায়, টেক্সট লিখলেও দেখা যায়। দ্বিতীয়টা ছিল কি নাম্বার, শুধুমাত্র নাম্বার লেখা যাবে, টেক্সট কোনো কিছু লেখা যাবে না। বাট তৃতীয়টা হচ্ছে পাসওয়ার্ড, তার মানে এখানে যাই লিখবেন না কেন আপনি সবই দেখবেন এরকম ডট 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 আসছে। তার মানে আপনি জানেন যে এখানে কি দিছেন, আপনি দেখতেছেন, আপনি কিন্তু জানতেছেন না যে আসলে এখানে আমি কি দিচ্ছি, আমি কি এ লিখছি নাকি জেড লিখছি নাকি এক্স ওয়াই জেড লিখছি, কিছুই বোঝা যাচ্ছে না। এই হচ্ছে পাসওয়ার্ড টাইপের। আমরা টেক্সট টাইপের ইনপুট ইউজ করতে পারবো, নাম্বার টাইপ ইউজ করতে পারবো, পাসওয়ার্ড টাইপ ইউজ করতে পারবো। ওকে, নেক্সট আর কি কি টাইপ ইউজ করা যায় সেগুলো দেখি আমরা। স্যার একটা কোশ্চেন ছিল, পাসওয়ার্ড টাইপ ইউজ করলেও সাইডে শো দেখানোর অপশন থাকে, এখানে কি সে অপশন নিয়ে আসার ইয়ে আছে? আর সেটা আমাদের ইসে করতে হবে, এখানে করা যাবে না আপাতত। মানে আমাদের সিএসএস করতে হবে। আর সেখানে আমাদের ওগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করতে হবে। আমাদের পরে করা যাবে। আপাতত এখন আমাদের শুধুমাত্র এই যে পাসওয়ার্ড বলা মানে হচ্ছে সেটাকে হাইড ফর্মেই দেখাবে। আর এই যেখানে একটা চোখের একটা আইকন থাকবে, তাই না? মানে ক্লিক করলে সেটা ভিজিবল দেখাবে। জি স্যার। পরে দেখবে। আপাতত এটা না, ওটা আমরা যখন জাভা স্ক্রিপ্ট ইউজ করবো যে আর তাহলে 3 আইটেমে আর কি আইটেম থাকতে পারে? টেক্সট, নাম্বার, পাসওয়ার্ড। আর আর থাকতে পারে ডেট থাকতে পারে, তাই না? ডেট, ডেট দেখছেন কখনো? কবে না স্যার। ফর্ম জি ফিল আপের স্যার। সময় ডেট ছিল না, ডেট থাকে তো কিছু কিছু ও সরি, দেখছি স্যার, রাইট। ডেট। তাহলে আমি যদি এখানে ডেট লিখে দিই তাহলে কি আসে, ডেট। ডেট লিখে দেওয়ার পর এটাকে আমি কি করলাম, সেভ করলাম। দেখেন এখানে এই যে ডেটের একটা ক্যালেন্ডার চলে আসছে, ক্লিক করলে একটা ক্যালেন্ডার আসছে না আমার কাছে, ডেট জি আসছে যে কোন মাস, তাই না? আমি যে মান্থ ডে ইয়ার সব চলে আসছে। আমি যদি এখানে একটা ডেটে ক্লিক করি, দেখা যাচ্ছে অটোমেটিক এই যে ডেট চলে আসছে, এখানে ডেটটা দেখা যাচ্ছে যে প্রথমটা হচ্ছে 01, তার মানে মান্থ হচ্ছে জানুয়ারি,
17 তারিখ 2025 সাল। আমি তো আবার চেঞ্জ করতে হ্যাঁ পারি। স্যার, এটা জন্ম সাল ফেসবুকে অ্যাকাউন্ট করতে, যে কোনো অ্যাকাউন্ট করতে লাগে আর কি। এখানে আমাদের জন্ম তারিখ হতে পারে যে কোনো ডেট, যদি জিজ্ঞেস করে তাহলে আমাকে এই ক্যালেন্ডার থেকে আমরা তখন ওই ডেটটাকে পিক করে দিতে পারি। তাহলে ডেট একটা অপশন আছে, ডেট থেকে আমাদের ডেট গুলো দেখাবে। তাহলে একটা গেল হচ্ছে টেক্সট, একটা নাম্বার, পাসওয়ার্ড, ডেট। এরকম আরো অনেকগুলো আছে। যেমন আমি যদি আরো একটা দেখি, ওই যে এরপরে যেটা দেখি সেটা দেখলাম হচ্ছে তার তার বললাম কালার। কালার একটা, তারা কালার ইউজ করলে কি আসে দেখি, সেভ করলাম এটাকে। কালার ইউজ করলে এই যেখানে একটা কালারের অপশন দেখা যাচ্ছে, আমি যেখানে ক্লিক করি, ক্লিক করে দেখেন এই যে কালার চুজ করার একটা অপশন আসছে, তাই না? অনেক কালার। জি আপনি এখান থেকে কোন টাইপের কালার চাই, এখান থেকে কিন্তু এটাকে দিতে পারবেন। যে কোনো কালার আপনি এখানে ক্লিক করে দিবেন, ওই কালারটা আপনি এখানে পিক করবেন। তাহলে এটা হচ্ছে কালার পিকার, যে আপনাকে কোনো একটা কালার যদি চুজ করতে চান সেক্ষেত্রে কালার আপনি ইউজ করতে পারেন। আপনার বললাম যে একটা নতুন দিব, যার নাম হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কি করবে দেখেন, তখন আমি এটাকে সেভ করে দিচ্ছি। রেঞ্জ হলো এই যে এরকমটা রেঞ্জ বা স্লাইডের মতো অপশন আছে, এরকম দেখি না আমরা ইন্টারনেটে, যেটা দিয়ে কি বাড়ানো কমানো যায় ভলিউমের মতো। জি স্যার, ইন্টারেস্টিং মজা। এটাকে কিন্তু কন্ট্রোল করতে পারছি, যেটা চাইলে সামনে বড় করতে পারছি, ছোট করতে পারছি। দ্যাট ইজ রেঞ্জ আমরা ইউজ করার জন্য। তাহলে এরকম লট অফ অপশন আমরা ইউজ করতে পারি। আর কি ইউজ করা যায় দেখি, আমরা যখন স্যার আমাদের, সাবমিট যে করি স্যার, সাবমিট কি স্যার ইনপুটের মধ্যে পড়তেছে? হ্যাঁ, আপনার সাবমিট বাটনটাও দেখবেন ফুডের মধ্যেই করতেছে। আপনি যখন এই পুরা জিনিসগুলোকে ফিল আপ করে ফেলবো, তার সাবমিট অপশন থাকে যেখানে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথা মনে করছে, মানে সাবমিট একটা আছে, হ্যাঁ রাইট। এখন দেখেন এই যে বক্স গুলো আসলে, এখন এই বক্সে যে আমি কি দিব, এই বক্সে কি দিব, এরকম কোনো ইনফরমেশন কি দেওয়া আছে আসলে? নাই কিন্তু। তো এখানে কি, না স্যার, দেওয়া নাই। এখানে দিলাম যেটা হচ্ছে টেক্সট। ধরেন আমি চাচ্ছি এখানে আপনার নামটা ইনপুট দেন, এন্টার ইউর নেম, দেন আপনি এখানে নাম লেখেন। এরপরে বললাম যে এন্টার ইউর মোবাইল নাম্বার, তাহলে আপনার মোবাইল নাম্বার লিখলেন। এন্টার ইউর পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড লিখলেন। বাট এখানে কিছু লেখা নাই। ফেসবুকে কিন্তু লেখা থাকে যে আপনার পাসওয়ার্ড দেন, নাম দেন। তাহলে লেখা যদি আমি দেখতে চাই উপরের দিকে, তাহলে আমাদের দেখতে সুন্দর হতো না ফর্মটা? আর একটু উপরে লেখা থাকতো যে এন্টার ইউর নেম। অবশ্যই রেফারেন্স করতে হবে। তাহলে আমরা কি করবো, যে এখানে কি করবো, এই ফর্মের ভিতরে এই লেখাগুলো দিতে চাই। তো লেখা দেওয়ার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি, এটা হচ্ছে লেভেল ট্যাগ। লেভেল মানে কোন একটা জিনিস উপর লেভেল লাগাই দেয় না? লেভেল থাকলে কি হয়, উপরে দেখেন যে জি কি স্যার। লেখা আছে। ধরুন আমাদের একটা বোতল আছে, পানির বোতল, উপরে লেখা আছে তার মাপ পানি, তার দাম এত টাকা। তার মানে লেভেল দিলে আমরা বুঝতে পারি যে এটার ভিতরে আসলে কি আছে, পানি আছে নাকি তেল আছে না অন্য কিছু আছে। একইভাবে আমরা একটা বক্সকে লেভেল দিয়ে দিতে পারি যে এটা লেভেলটা কি। তাহলে আমি এই লেভেলের ভিতরে দেখেন লেভেল 4, এটা আপাতত দরকার নেই কারণ আমরা তো অন্য সিএসএস ইউজ করছি না। জাস্ট এই লেভেলের ভিতরে এখানে লিখে দিব যে লেভেলটা কি হবে। তাহলে আমি এখানে বলে দিলাম এন্টার, এন্টার ইউর নেম, ইউর নেম। এটা হচ্ছে আমার লেভেল। এটা বলার পরে যদি আমরা সেভ করে দেই, দেখবেন এই যে এন্টার ইউর নেম এই কথাটা কিন্তু চলে আসছে এই বক্সের আগে, তাই না? এখন কেউ বলেন তো যে জি আমি স্যার। এন্টার ইউর নেম এই কথাটা উপরে চাই, তার নিচে বক্সটা থাকবে, দুই লাইনে চাই, তাহলে কি করতে হতো? স্যার ব্রেক দিতে হবে ইন্টারভিউ নেমের পর, অথবা প্যারাগ্রাফ ইউজ করব। মানে যেহেতু মানে একই একই জিনিস, তাহলে আমরা ব্রেক ইউজ করি। প্যারাগ্রাফ ইউজ করলে একটু বেশি থাকা হয়ে যাবে এখানে। আমরা একটা ব্রেক ইউজ করি এখানে। তাহলে ব্রেক ইউজ করে দেখবো যে আমাদের কি হচ্ছে ব্যাপারটা, যে এন্টার ইউর নেম, তার নিচে আমাদের নেম বক্স আছে, নেম লিখবো। একইভাবে পরেরটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এন্টার ইউর এইজ, তাহলে আমরা এখানে এইজ দেবো। এন্টার ইউর পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিব। ব্যাপারটা কি একই রকম না? পারবো কিনা বলেন? জি স্যার, ওই একই ফরম্যাট ইউজ করে আমরা পরবর্তীতে ধাপগুলা, মানে আর কি নাম বসাবো বা এই পাসওয়ার্ড বসাবো, এরকম কথাগুলো বসাবো। একই জিনিস আমরা, তার মানে এখানে যেমন করে একটা লেভেল দিলাম, একইভাবে চাইলে প্রত্যেকটা জন্যই লেভেল দিতে পারি। তাহলে এটা গেল উপরের দিকে লেভেল দেওয়া। অনেক সময় আমরা দেখবো যে এই টেক্সট বক্সের ভিতরেই কিছু লেখা থাকে, এখানেই হ্যাঁ লেখা স্যার, থাকে। বক্সের ভিতরে কিন্তু আবঝাপ লেখা, হ্যাঁ, স্পষ্ট ভালোভাবে। একটু অস্পষ্ট করে লেখা থাকে যে টাইপ ইউর পাসওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, ওরকম সব যদি বোঝা যায়। যাতে মানে আমরা এই যাতে উপরে কিছু লিখলাম না, ভিতরে বক্সে লিখে দিলাম টাইপ ইউর পাসওয়ার্ড, যখন কেউ ক্লিক করে তখন কিন্তু ওই লেখাটা হারাই যায়, আমরা যা লিখি ওটাই থাকে। ওটা যদি করতে চাই, ওটা যদি করতে চাই তাহলে কি করবো, এখানে টাইপ দিয়ে টেক্সট দিয়েছিলাম, এরপরে আমরা টেক্সটের পরে এসে একটা স্পেস দিলাম। এখন ওটার জন্য যেই অ্যাট্রিবিউটস ইউজ করে নাম হচ্ছে প্লেস হোল্ডার। এখানে লিখতে হবে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার ইউজ করে আমি যেখানে লিখে দেই আজকের ক্লাসটা মজা রে। এন্টার ইউর নেম বা টাইপ ইউর নেম, জাস্ট এখানে দিলাম টাইপ ইউর নেম।
যে কোনো কিছু লিখতে পারেন, আপনার ইচ্ছা যা লিখতে চাই সে লিখে দিলাম। লেখার পরে যদি এটাকে সেভ করে দেই, সেভ করে দিলে দেখবেন এই যে ভিতরের দিকে লেখা আছে টাইপ ইউর নেম হিয়ার। এখন এখানে যদি কেউ ক্লিক করে নিজের নাম লেখে তাহলে ওই নামটাই থাকবে, আর যখন কিছু লিখবে না তখন ওই লেখা থাকবে টাইপ ইউর নাম নেম হিয়ার। বোঝা যাচ্ছে কি? এই জিনিসটা দেওয়ার নিয়ম কি ছিল? জি প্লেস স্যার। হোল্ডার। প্লেস হোল্ডার বলা মানে হচ্ছে এখানে আমরা একটা ভ্যালু আমাকে বাই ডিফল্ট শো করবে, যখন কেউ ক্লিক করবে তাহলে সেটাকে চেঞ্জ করতে পারবে। তাহলে এইভাবে চাইলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্লেস স্যার হচ্ছে ওই যে যে ক্যারেক্টার বা যেটাই থাক তার যে প্লেস হোল্ডারে যতটুকু স্পেস প্রয়োজন সেটা সেই আন্ডারে কাজ করবে নাকি এটা? আহ কতটুকু আমি বুঝি না কোশ্চেন, আরেকবার কি বলেন? যেমন এখানে একটা বলতেছে ইন্টারিয়র নেম, এই যে এই ইন্টারিয়র নেম এখানে যতগুলো ক্যারেক্টার আছে এগুলোর প্লেস হোল্ডার হিসাবে ইউজ করে ওরা ব্রাউজার বুঝে নিবে, নিয়ে ওখানে কি ওইভাবে দেখাবে নাকি তাই বলতেছি। না না, এখানে নর্মালি এখানে ও, তাহলে এটা ভিন্ন। এই টাইপ ইউর নেম এর কথা কিন্তু আমি লিখে দিছি এই প্লেস হোল্ডারের ভিতরে, দেখেন আপনি যা লিখে দিছি ওটা এসে দেখাচ্ছে। ও, তাহলে ওইটা ভিন্ন স্যার, ঠিক না, আছে। উপরটা ছিল লেভেল, উপরে ছিল লেভেল, যে আমাদের এইটা কিসের বক্স, এটা হচ্ছে নাম ইনপুট না করা। স্যার, আমি বলতেছি যে সি প্লাস প্লাস প্রোগ্রামে বা সি প্লাস শুধু সিতে যে প্লেস হোল্ডার থাকে ওটা ভিন্ন, এটা ভিন্ন। ভিন্ন, এখানে প্লেস হোল্ডার মানে হচ্ছে জাস্ট আমাদের এই বক্সের ভিতরে একটা লেখা থাকবে, মানে বাই ডিফল্ট, এটাকে ডিফল্ট টেক্সট বলতে পারেন, ডিফল্ট টেক্সট বাই ডিফল্ট এই লেখাটা থাকবে। এখন আমি যদি চাই যে এই বক্সের ভিতরে কতগুলো অক্ষর লিখতে পারবে সেটাও কন্ট্রোল করতে পারবে। ব্যাকস লেন্থ নামে একটা অপশন আছে, আমরা বলে দিতে পারি যেখানে সর্বোচ্চ 20টা অক্ষরের নাম লিখতে পারবে, এর বেশি পারবে না। তাহলে এই সবগুলো কন্ট্রোল করা যায় প্রত্যেকটা। আপাতত আমরা প্লেস হোল্ডার দিয়ে দেখলাম যে আসলে এখানে কি লেখা থাকবে বাই ডিফল্ট। এভাবে আমরা আরো কিছু ইউজ করতে পারি। এখন একজনে বলছিলেন যে সাবমিট বাটনের কথা, তাহলে বাটন যদি ইউজ করছে তাহলে কি করবে? এখানে নিচে এসে আমরা একটা বাটনের কথা বলি। বাটনের ক্ষেত্রে আমরা বলবো ইনপুট টাইপ। তাহলে যেহেতু বাটনটা হচ্ছে সাবমিট বাটন টাইপের, সাবমিট যেহেতু আমরা এখানে আসলে কি করি, ফর্মটাকে যখন ফিল আপ করা হয়ে যায় তখন আমি ফর্মটাকে সাবমিট করি। যেমন আমরা গুগলের ক্ষেত্রে সাইন আপ ফর্মটা ফিল আপ করে নিচের দিকে সাবমিট বাটনটাকে ক্লিক করি, ক্লিক করলে কি হয়, আমার ডেটাটা গুগলের সার্ভারে চলে যায় এবং গুগল এটাকে তার ডেটাবেজে স্টোর করে এবং আমাকে একটা ইমেল অ্যাকাউন্ট প্রোভাইড করে। নেক্সট টাইম আমি যখন ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাই, সে ম্যাচ করে দেখে যে তার সার্ভারে কি আমি আগে থেকে অ্যাকাউন্ট করছি কিনা। যদি করি তাহলে আমাকে সে ওপেন করে দেয়, আর যদি না করি সেক্ষেত্রে আমাকে ওপেন করে না। সাবমিট বাটনের কাজ হচ্ছে এখানে আমি যাই লিখবো ফর্মের ভিতরে সাবমিটে ক্লিক করলে ওইটা যে সার্ভারে চলে যাবে। যদিও আমাদের এখানে যাবে না, কারণ আমরা তো সার্ভারের সাথে কোনো লিঙ্ক করি না এখন। তাহলে আমাকে সাবমিট বাটন নেওয়ার জন্য বলতে হবে ইনপুট টাইপ, দেন বলতে হবে এখানে সাবমিট। তাহলে অবশ্যই আমাকে কিন্তু এই ইনপুট টাইপটা এখানে ব্র্যাকেটে দেওয়া হয় না, তাহলে এখানে দিতে হবে সাবমিট। ইনপুট টাইপ সাবমিট এটাই বললাম। আরো কিছু এখানে বলতে হয় যে ইনপুট টাইপ সাবমিট বললাম, এখন এই যে বাটন যেটা তৈরি হবে বাটনের গায়ের উপরে কি লেখা থাকবে এটাও কিন্তু আমাকে বলে দিতে হবে। যে বাটনের উপরে লেখা থাকবে, অনেক সময় লেখা থাকে রেজিস্টার, তাই না? অনেক সময় লেখা থাকে সাইন ইন, অনেক সময় লেখা থাকে সাইন আপ, হ্যাঁ স্যার, সাইন ইন, লগ ইন। হ্যাঁ, অথবা লেখা থাকে ক্লিক মি, তাই না? তাহলে আমি কি লেখা জি। দিতে চাই সেটাও কিন্তু আমরা বলে দিতে পারি। তাহলে আমরা যদি বলে দিই যে ভ্যালুর ভিতরে বলে দিলাম ক্লিক মি, তাহলে যেহেতু এখানে আমরা সাইন আপ, তাহলে আমরা দিতে পারলাম রেজিস্টার বা সাইন আপ। সাইন আপ, আমি বাটনের নাম দিলাম সাইন আপ। ওকে, এরপরে এটাকে শেষ করে দিলাম। এখন এটাকে একটু সেভ করে দেখি রিলোড করে ওদেরকে আসলে বাটনটা আসে না। দেখেন এই যে নিচের দিকে সাইন আপ নামে একটা বাটন আসছে, ক্লিক করা যায় বাটন। বাট ক্লিক করলে কোনো কাজ হয় না, কারণ আমাদের তো বাটনের ভিতরে কিছু বলা নেই, শুধু বাটনটা তৈরি হয়েছে। উপর দেখা যাচ্ছে কি, দেখতে পাচ্ছেন আপনারা সাইন আপ বাটন? জি স্যার, তাহলে নাইস। আমাদের সাইন আপ বাটন কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে খুব সিম্পল যে আমরা বলে দিব সাবমিট, কোন টাইপের বাটন চাই, সাবমিট টাইপের। এখন সাবমিট ছাড়াও আরো বাটন আছে, যেমন আমি যদি এই সেম বাটনটাকে কপি করি, কপি করে জাস্ট থেকে সাবমিটের পরিবর্তে এখানে ইউজ করলাম রিসেট। তাহলে আমরা রিসেট নামে একটা বাটন আছে আমাদের, রিসেট বাটন। রিসেট বাটন আমরা খুব কমন শুনি, রিসেট বাটন, রিসেট মানে কি সব, হ্যাঁ জি। রিসেট বাটনে প্রেস করলেই সব মুছে যাবে, তার মতো এরকম। তাহলে আমি যে এখানে রিসেট দিয়ে যে এখানে বলে দিই যে ক্লিয়ার, ক্লিয়ার, জাস্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি জাস্ট এটাকে এখন সেভ করতেছি। সেভ করার পর দেখেন আমি টাইপের ক্ষেত্রে একটা নাম লিখলাম, একটা নাম লিখলাম, এখানে একটা ইনফরমেশন দিলাম। যদি এখানে নাম্বার লিখতে হবে তাহলে নাম্বার লিখলেই কাজ করবে। এরপর এখানে পাসওয়ার্ড কিছু দিলাম। দেওয়ার পর যদি আমি ক্লিয়ার বাটনে প্রেস করি, দেখেন ফর্মের ভিতরে যা যা ফিল আপ করছিলাম সব ফাঁকা হয়ে গেছে, তাই না? ক্লিয়ার। আর সাইন আপ করলে কি হবে, যা লিখছে এটাকে সে সার্ভারের কাছে সেন্ড করে দিবে। বাট সার্ভারের কাছে সেন্ড এখনো করবে না, যেহেতু আমরা ভিতরে কোনো কাজই করি না, শুধুমাত্র আমরা ফর্মটা বানাইছি, ইন্টারনাল কাজ কিছুই হয় না, এই জন্য ওটা কিন্তু আমাদের এখন হবে না। এইটুকু কনসেপ্ট কি বুঝছেন সবাই? জি স্যার।
তাহলে আমরা জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, তাহলে আমরা আজকে যেগুলো দেখলাম যে আমরা একটা লিঙ্ক তৈরি করতে পারি, লিঙ্ক ট্যাগ ইউজ করে, যেটা আমরা অ্যাঙ্কর ট্যাগ বলছিলাম, যেখানে আমরা একটা বাইরের কোনো পেজকে, যেমন গুগল কে অথবা ফেসবুক অথবা ইউটিউব, এই পেজগুলোকেও আমরা কিন্তু লিঙ্ক করে জাস্ট ওখানে যেতে পারি। অথবা আমাদের যদি মাল্টিপল পেজ থাকে কোনো একটা ওয়েবসাইটে, ওগুলোর ভিতরেও লিঙ্ক আপ তৈরি করতে পারি। এটা আমরা দেখলাম। সেকেন্ড দেখলাম কিভাবে টেবিল তৈরি করা যায়, টেবিল তৈরি করে কিভাবে ডেটাগুলো ইনপুট রাখা যায়। এবং লাস্ট যেটা দেখলাম যে কিভাবে একটা ফর্ম তৈরি করা যায়, ফর্মের বেশ কিছু টাইপ দেখলাম, ইনপুট টাইপ, নাম্বার, পাসওয়ার্ড, ডেট, কালার, সাবমিট, রিসেট। তো এই জিনিসগুলোই আমরা আপাতত আজকে দেখলাম। নেক্সট ক্লাসে আমরা আবার এরপর থেকে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই। নেক্সট ক্লাসে আমরা আবার ওকে স্যার, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম।